সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, ছোটোবেলায় একটা গান আমি অনেক বেশি শুনতাম। সে গানের সুরে সুরে আজ কটা কথা বলি। পাষাণপুরীর গল্প শুনে সবাই, কেউ দেখেনি সেই পাষাণীর মুখ, কারো যদি স্বাদ হয় দেখতে তাকে, সে যেন দেখে নেয় রিপারই মুখ। দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে মিলনের জীবনে ঘটে যাওয়া এক বাস্তব লোম রহস্যকর ঘটনা শেয়ার করতে যাচ্ছি। মিলনের জীবনের বাস্তব গল্পটা আজ আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আপনি কার জন্য কাঁদছেন আর কার পিছু হাঁটছেন। দর্শক শ্রোতা, মিলনের জীবনের গল্পটা হয়তো আপনার অন্ধ চোখটাকে খুলে দিতে পারে। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন, আমার বাড়ি ঢাকা উত্তরা আশকোনা। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে আমার একটা ছোট বোন। আমার পরিবারটা একটা উচ্চবিত্ত পরিবার, কেননা আশকোনাতে আমার আব্বার নিজস্ব একটা গাড়ির গ্যারেজ আছে। ইভেন হচ্ছে আমার আব্বার অনেকগুলো প্রাইভেট কার সহ পিক আপ আছে। ওইগুলো ভাড়া দিয়ে আমার আব্বা অনেক টাকা উপার্জন করে, সে দিয়ে আমাদের সংসারটা অনেক ভালোভাবেই চলে। ছোটোবেলা থেকে যেন সোনার চামচ মুখে দিয়ে দুনিয়াতে এসেছিলাম, কোনো সময় অভাব অনটন দেখিনি। বাবা মায়ের কাছে 1 টাকা চাইলে তারা 10 টাকা দিত এবং প্রচুর পরিমাণ আমাকে আর আমার ছোটো বোনটাকে ভালোবাসতো। আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি উত্তরার কোনো একটা প্রাইভেট কলেজে পড়াশোনা করতাম। আমি কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলাম, কেননা এসএসসিতে আমি গোল্ডেন প্লাস পেয়ে পাশ করি। যথারীতি আমার আব্বার অনেক স্বপ্ন যে আমাকে আব্বা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে। এটা আব্বা একদম ছোটোবেলা থেকে আমাকে আব্বা আমার পিছনে অনেক বেশি শ্রম দিত এবং আমার মাকে সবসময় বলতো যে দেখবা আমার এই সন্তান একদিন আমার বংশের মুখ উজ্জ্বল করবে। এভাবে যেতে যেতে আমি যখন কলেজে পড়ি তখন আমার ছোটো বোনটা ক্লাস 9-এ পড়ে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমার ছোটো বোনটা পড়াশোনার প্রতি মোটেও মনোযোগী ছিল না। ও সবসময় দুষ্টামি, ফানি, মজা, মাস্তি এবং টিভি দেখাকে খুব বেশি পছন্দ করতো। একটা সময় আমার মা আমাকে বলতেছে যে তুই তো অনেক পড়াশোনা করিস, আমাকে বলতেছে যে মিলন তুই তো অনেক পড়াশোনা করিস, তোর ছোটো বোনের যে অবস্থা, ওর ভবিষ্যতে কী হবে আল্লাহই ভালো জানে। একটা স্টুডেন্ট যদি ক্লাস 9 থেকে স্ট্রং হয়ে না ওঠে, দেন সে ক্লাস 10-এ গেলে এবং এসএসসি পরীক্ষাতে সে খুব খারাপ রেজাল্ট করে। তোর বোনটাকে এখন থেকে মনোযোগ দিতে হবে পড়াশোনার ভিতর। তো আমাকে মা রিকোয়েস্ট করে যে তুই একটু ফ্রি সময়টা ওকে দে, তোর ফ্রি সময়ে যেন ওকে একটু ফ্রি সময়টা দে, দেন হচ্ছে সে তাহলে পড়াশোনার প্রতি একটু মনোযোগী হবে। তো এটা বলার পর আমি চিন্তা করি তো আমারই তো ছোটো বোন, এরপর থেকে আমি প্রতিদিন রাতের বেলায় 2 ঘন্টা সময় নিয়ে ওকে আমি পড়াই। আমার ছোটো বোনের মেধা কিন্তু খুব খারাপ ছিল না, কিন্তু দুষ্টমির কারণে ও পড়াশোনা ভালোভাবে করতে পারতো না। তো আমি যখন পড়াচ্ছিলাম মোটামুটি ও খুব ভালো, আমি যেটা বলি এটাই পড়ে, অ্যান্ড আগের চেয়েও অনেক ভালো হয়ে গেছে আর কি। এভাবে যেতে যেতে একদিন আমি আমার ছোটো বোনের খাতার ভিতরে, যেখানে ও হ্যান্ড রাইটিং লেখে, ওই খাতার ভিতরে শেষের পৃষ্ঠার ভিতরে আমি দেখতেছি কিছু লাইন লেখা। লাইনগুলো এত চমৎকার ছিল, ভালোবাসা নিয়ে কিছু কথাবার্তা লেখা। এবং শেষে দিয়ে হচ্ছে সবচেয়ে চমৎকার ছিল একটা ছেলে একটা মেয়ে ছবি এঁকে মধ্যখানে লাভটাকে এত সুন্দর করে বসিয়েছে, এত সুন্দর আর্ট করেছে, যেটা দেখার পর আমার এত ভালো লাগে। তখন আমি আমার ছোটো বোনকে জিজ্ঞেস করে, আচ্ছা বোন, তুই আমাকে একটু বলতো যে এখানে যে আমি তোর ইয়ের পিছনে যে আমি খাতার পিছনে যে এগুলো দেখলাম, এগুলো কী লিখছে এবং এই অঙ্কনটা কে করেছে? তখন আমার বোন আমাকে বলতেছে যে আমার একটা বান্ধবী আছে যার নাম হচ্ছে পাপিয়া, পাপিয়া হচ্ছে এই লেখাগুলো লিখেছে। তাই বললাম যে পাপিয়া মেয়েটা ও কি কোনো আর্ট স্কুলে পড়াশোনা করে? তখন আমার ছোটো বোন বলতেছে না, ও তো আমাদের সাথেই পড়ে, কিন্তু ও কী করে ছোটোবেলা থেকে আঁকাকি করতে খুব পছন্দ করে এবং ও মাঝে মাঝে কবিতা লেখে, ও গান লেখে। তারপর এরকম করে আমার বোন আমাকে বলে। তখন এই মেয়েটা, আমি বলি যে ওর লাইনগুলো আমার খুব ভালো লেগেছে। এটা বলার পর আমার বোন হচ্ছে এরপরের দিন যখন স্কুলে যায়, আর স্কুল থেকে আসার পর আমার বোন হচ্ছে অনেকগুলো লেখা তখন আরও লিখে আসে, তাও প্রেম ভালোবাসা নিয়ে, বা হচ্ছে রোমান্টিক কথাবার্তা, কোনো সেট বা বিরোহী কথা না। এগুলো আনার পর আমার ছোটো বোন আমাকে বলতেছে যে ভাইয়া আজকে দেখো তোমার জন্য অনেকগুলো লেখা আনছি। তো আমি লেখাগুলো পড়তেছিলাম, আমার এত ভালো লাগলো। আমি বললাম যে তুই কি মেয়েটার কিছু বললি আজকে যে এতগুলো লেখা লিখছে? তো আমার বোন আমাকে বলতেছে যে আমি পাপিয়াকে বলছিলাম যে আমার ভাইয়া তোমার এই লেখাগুলো দেখেই খুব পছন্দ করছিল এবং আমাকে বললো যে তোমার মাথায় নাকি অনেক বুদ্ধি আছে। তো এরপরে বললে যে ঠিক আছে, আমি আরও কিছু লেখা লিখে দিই, তুই এগুলো ভাইয়াকে নিয়ে দেখাবি।
যথারীতি আমি লেখাগুলো পড়ে আমার বন্ধুবান্ধবদেরকে বলি, আমার বন্ধুদেরকে বলি, ওরা বলে বাপরে বাপ এই মেয়ে তো অনেক বেশি ইন্টেলিজেন্ট, মানে ওর মাথায় অনেক বেশি মেধা, আর মানে এক কথায় বলাই ছিল যে মেয়েটা অনেক বেশি ভালো হবে। তো এভাবে কয়েকদিন যাওয়ার পর আমি আমার ছোটো বোনকে একদিন বলতেছি যে আচ্ছা, আমার ছোটো বোনের নাম ছিল কিন্তু ফারজানা, ওই নামটা বলে রাখি। আমি বললাম যে ফারজানা, আমি একটু তোর ওই বান্ধবীটাকে একটু দেখতে চাই, আমার ওই তোর মানে বান্ধবীটাকে দেখতে আমার খুব বেশি ইচ্ছা করতেছে। তো আমার বোনটা বলতেছে যে ঠিক আছে, তাইলে বললেই তো হয় যে আমি যে কোনো সময় তোকে নিয়ে আসতে পারি, আরও তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একসাথে হচ্ছে ক্লাস করি, একসাথে মানে আমরা সব কিছু করি। দেন আমি আমার বোনকে বললাম যে ঠিক আছে, তাহলে তুই একটা দিন সময় করে আমাদের বাসায় হচ্ছে মেয়েটাকে নিয়ে আসিস। তো এরপর কী করে আমার ছোটো বোন একদিন মানে আমি যেদিন বললাম এর 2 দিন পরে হচ্ছে মেয়েটাকে নিয়ে আমাদের বাসায় আসে। দর্শক শ্রোতা, আমি একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে মানে সুন্দর হয় মানুষ, মেয়েটা কিন্তু অসম্ভব সুন্দর, এটা সত্য কথা। কিন্তু একটা ব্যাপার আমি বলে রাখি, ওই কিন্তু অনেক বেশি লম্বা ছিল না, হয় না যে মেয়েরা অনেক লম্বা সুন্দরী হয় এরকম না। ও লাইক আমার কাছে মনে হয় 4 ফিট 5 ইঞ্চি এরকম হতে পারে, মানে কেমন জানি মানে দেখলে মনে হয় অনেক ছোট, বাট অনেক ছোট হলেও মানে ওর মুখের মধ্যে এবং ওর মানে মোটামুটি একটু স্বাস্থ্য আছে দেখে মানে মানে কী বলবো, মানে অস্থির লাগে। এক কথায় যে হিন্দুদের যে প্রতিভা হয় না, মানে হিন্দুদের যে মুক্তি হয় না, একেবারে হিন্দুদের মুক্তির মতো, মানে এত সুন্দরভাবে যেন খোদা নিপুণ হাতে বানিয়েছে, অসম্ভব সুন্দর লাগে মেয়েটাকে দেখলে। আমি ওকে দেখে আমি বলতেছি মানে একদম ছোটোখাটো একটা পুতুল, আমি ওরে বলি 1 পিস। আমি আমার বোনকে বলি যে বোন তুই আমাদের বাসায় 1 পিস নিয়ে আসছিস। তো আমার বোন হাইসা হাইসা বলতেছে 1 পিস কি? আমি বললাম যে ওই মেয়েটাকে দেখলে মনে হয় সে যেন 1 পিস, মানে ছোটোর ভিতরে এত মানে ওর মাথাটা কিন্তু অনেক বড় ছিল, মানে মাথাটাও বড় ছিল, মুখমণ্ডলটাও বড় ছিল, অ্যান্ড চুলগুলো প্রচুর পরিমাণ লম্বা ছিল। আমি এক কথা আপনাদেরকে বলি মানে দেবী যেমন হয় না, দেখতে একেবারে দেবীর মতো সুন্দর ছিল মেয়েটা। এভাবে দেখার পরে আমি তো মানে একেবারে ওর প্রতি ক্রাশ খেয়ে যাই। আমি আমার ছোটো বোনকে বলি যে ও কোনো প্রেম টেম করে কিনা। আমার বোন বলে না, কোনো প্রেম করে না। আমি বললাম মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে, তুই কি তার সাথে আমাকে একটু কথা বলে দিতে পারবি? তখন আমার বোন বলতেছে যে তুমি কি তার সাথে কথা বলবা, আর সে হচ্ছে মানে কেমন জানি একটু অন্যরকম। আমি বল অন্যরকম মানে অনেক অহংকারী মুডি এরকম? তখন আমার ছোটো বোন হাইসা বলতেছে আরে না, মানে অহংকারী মুডি না, একটু সহজ সরল টাইপের। আমি বললাম কী বলিস, মানে দেখে তো মনেই হয় না যে মানে অনেক বেশি সহজ সরল। আমার বোন বলে ভাইয়া ওর মতো বোকা আর ওর মতো গাদা আমাদের পুরো স্কুলেতে নাই, মানে ও যথেষ্ট বোকা, মানে ওকে ধরো টিচার মারতেছে ও তখনও হাসে, মানে এত বোকা টাইপের একটা মেয়ে। তখন আমি বললাম যে মানে আসলে না বোন, আমি তোকে বলি মেয়েটাকে আমার অনেক ভালো লাগছে, তুই একটু তার সাথে আমার মানে কন্ট্রাক্ট করাই দে না, যেভাবেই হোক। তখন আমার বোন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি টেনশন করো না, আমি একদিন আমাদের বাসায় নিয়ে আসবো, আমাদের বাসায় আনার পরে তুমি তাকে প্রেমের প্রস্তাব করো। এরপর কী করে আমার বোন একদিন আমাদের বাসায় মেয়েটাকে নিয়ে আসে। আনার পরে আমি হচ্ছে সেদিন আমার মা বাসায় ছিল, মানে সরি আমার মা বাসায় ছিল না, বাবা ছিল। পরে মেয়েটা যখন আসার পর আমি আব্বাকে বুঝাচ্ছিলাম যে আমি তাদেরকে পড়াবো, মানে পড়ানোর কথা বললাম। মেয়েটাকে হচ্ছে আমার বোনের রুমে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে একটা খাতার ভিতরে তাকে লিখেছি আই লাভ ইউ পাপিয়া। এটা লেখার পর আমি তাকে এটা দেখাই, মানে আমি একটু ইচ্ছে করি তাকে দেখাই। দেখানোর পরে আমি বললাম যে পাপিয়া লেখাটা একটু দেখো তো। মেয়েটার লেখাটা দেখে না মুখটা একদম কালো করে ফেলে, মানে কোনো কথা বলে না। আমার তখন এত ভয় লাগে, আমি বলি যে আল্লাহ না জানি কোন ভেজালটা লাগাই দিলাম। তখন মেয়েটা উঠে চলে যাচ্ছিল, মানে ও আর থাকবে না, মানে উঠে চলে যাচ্ছে। তখন আমি তার মানে আমার বোনকে বলতেছি আর আটকা। আমার বোন তার হাত ছাইপা ধরে ও বসার পরে আমি বলতেছি যে পাপিয়া এত রুট কেন হয়ে যাচ্ছ, কী হয়েছে? পরে আমাকে বলতেছে যে ভাই আপনার কাছ থেকে আমি এটা মোটেও আশা করি নাই। আমি বললাম মানে আমার কাছ থেকে আশা করো নাই, আমি তো এমন কিছু করি না যেটার জন্য তোমার মনে কষ্ট যেতে পারে। আমাকে বলে ভাই আমার এগুলো ভালো লাগে না, প্লিজ আমি বাসায় যাবো। এটা বলে রাগারাগি করে মেয়েটা হচ্ছে চলে যায়। অ্যান্ড এরপরে আমার বোনও আমার উপরে খুব বেশি খেপে যায় যে ভাইয়া তুমি এটা কী করলা, আমার এত ক্লোজ একটা বান্ধবী, ওকে আমি এত পছন্দ করি, ও আমাকে এত ভালোবাসে, কিন্তু তুমি ওর মাথাটা খারাপ করাই দিলা, এটা কিন্তু ভাই তুমি মোটেও ঠিক করো নাই। আমি আমার বোনকে বলতেছিলাম আরে বোন তুই বুঝতে চেষ্টা কর, আমার তো কোনো দোষ নাই, আমি তো মানে এটা আমি স্বপ্নও চিন্তা করতে পারি নাই যে মেয়েটা এভাবে রিয়েক্ট করে বসবে। যাই হোক মেয়েটা চলে যায়, কিন্তু এক দেখায় যে তাকে আমার এত ভালো লেগেছে, আমি কোনোভাবে আমার মন থেকে তাকে সরাইতে পারতেছি না। নয়ন জোড়া বন্ধ করলে যেন তার মুখখানে আমার চোখের সামনে বেশি ওঠে। পাগল হয়েছে আমি মেয়েটার জন্য, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না। আমার বোনের সাথে আমি সবসময় এটা নিয়ে কথা বলি, অ্যান্ড আমার বোন বলে ভাইয়া আমার দ্বারা আর কোনোভাবেই সম্ভব না যে ওকে আমাদের বাসায় নিয়ে আসা। এভাবে কিছুদিন যাওয়ার পরে আমার ছোটো বোনের হচ্ছে জন্মদিন আসে। আমার ছোটো বোনের জন্মদিনের সময় আমি বলি যে আচ্ছা এখন তো তোর জন্মদিন, তুই এটাকে এখন ইনভাইট করতে পারিস তাই না? তো আমার বোন বলতে আসছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ইনভাইট করবো। এরপরে কী করে আমার ছোটো বোন মেয়েটাকে ইনভাইট করার পর আমি একটু টেকনিক্যালি ওর জন্মদিনের অনুষ্ঠানটা মানে একটু মানে ব্যাঘাত ঘটাই দিই বলতে ওরা স্পিকার এনেছিল আর কি, মানে নাচানাচি করবে, গান টান গাইবে, স্পিকার আনবে। তো আমাকে স্পিকারের জন্য পাঠানোর পরে আমি মানে ওরা স্পিকার বাজাবে, তারপর হচ্ছে কেক কাটবে, ওদের প্ল্যানিংটা হচ্ছে এরকম।
তখন আমি আমার বোনকে বলতেছিলাম যে দেখ, এখন তো হচ্ছে স্পিকার পাওয়া যাচ্ছে না, একটু লেট হচ্ছে, একটু অপেক্ষা কর। কিন্তু আমার স্পিকার কিন্তু আমি পেয়েছি, আমি তাকে স্পিকার দিব না। আমার কথা হচ্ছে কারণ হচ্ছে এখন স্পিকারটা যদি আমি নিয়ে যাই তাহলে তারা অনুষ্ঠানটা এখনই শেষ করে ফেলবে। আমি চাচ্ছিলাম যে অনুষ্ঠানটা একটু দীর্ঘায়িত হোক এবং মেয়েটা আজকে আমাদের বাসায় থাকুক, এটা ছিল আমার প্ল্যানিং। এরপরে যেতে যেতে একটা পর্যায়ে রাত প্রায় 10:30 11টার মতো বেঁচে যায়। তখন আমার বোন আমার সাথে প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি করে যে ভাই এটা তুমি কী করতেছো, আমার বান্ধবীরা প্রচুর পরিমাণে রেগে যাচ্ছে, ভাই আমি তোমার কাছ থেকে এটা মোটো আশা করি নাই, তুমি প্লিজ তাড়াতাড়ি স্পিকারগুলো নিয়ে আসো। এরপর আমি কী করি, স্পিকার নিয়ে আসি অ্যান্ড আমাদের অনুষ্ঠান শেষ হইতে হইতে প্রায় রাত 12:30টার মতো বাজে। আমরা অনেক খাওয়া দাওয়া করি, অনেক মজা মাস্তি করি, আমার আব্বা আম্মা সবাই থাকে। তো তখন আমি আমার বোনকে ইশারা দিয়ে বলতেছি তুমি এটাকে বল যেন হচ্ছে মানে আজকে বাসায় না যায়। কিন্তু আমাদের নিজেদের গাড়ি ছিল, যার জন্য হচ্ছে মানে ও কোনো টেনশন করে না, মানে মেয়েটা কোনো টেনশন করে না যে আমাদের গাড়ি দিয়ে তাকে পাঠিয়ে দিবে। তো এরপর আমার বোন বলতেছে কীভাবে বলবো, তখন আমি টেকনিক্যালি আমার বোনকে বলতেছিলাম যে বল গাড়ি নেই। তো আমার বোন হচ্ছে ওকে বলতেছে যে পাপিয়া আজকে তুমি আমাদের বাসায় থেকে যাও, কারণ হচ্ছে আমার ভাইয়া মানে আজকে আমাদের ড্রাইভারটা আসে নাই। তখন বলতেছে ড্রাইভার না আসলে কী হয়েছে, আমাকে একটু রাস্তা পর্যন্ত দিয়ে আসো, মানে এয়ারপোর্টের ওইদিকে দিয়ে আসো, দেন আমি হচ্ছে ইয়ে করে চলে যাবো। ওদের বাসা ছিল বিশ্ব রোডে, বিশ্ব রোডের ওইদিকে বাসা ছিল। তো বলতেছে যে আমি বাসে করে চলে যাবো। তো আমার বোন বলতেছিল যে রাতের বেলায় তোমাকে নিয়ে বাইরে যাওয়াটা তো অনেক বেশি রিস্ক, তুমি আজকে আমাদের বাসায় থেকে যাও। এটা বলার পর আমার ছোটো বোন করে কি তার মাকে ফোন করে, তার মাকে ফোন করে আমার মায়ের সাথে কথা বলাই দেয়। দেন আমার মা তখন বলতেছে যে আপনার মেয়ে যে কথা আমার মেয়ে তো একই কথা, তাই না, আপনি টেনশন করবেন না, আপনার মেয়ে আজকে রাতে আমার বাসায় থাকবে, সকালে চলে যাবে। এটা বলার পর আমি বলি যাক আলহামদুলিল্লাহ, সুযোগ তো মিলে গেল। রাত প্রায় আনুমানিক 1:30 কি 2টার মতো বাজে। তখন আমি আমার বোনকে বলতেছিলাম যে চল, মানে আমি আমার একটা বন্ধুকে খবর দিয়ে কিছু হচ্ছে চিকেন ফ্রাই, দেন হচ্ছে কিছু মানে থাই স্যুপ, ওরকম কিছু চাইনিজ ফুড নিয়ে আসছিলাম। তা আমি আমার বোনকে বলতেছি চল আমরা বাসার ছাদের উপরে, তখন চন্দ্রিমা রাত ছিল, আমি বলি যে আকাশের চাঁদটা আজকে অনেক চমৎকার লাগতেছে, আমরা সবাই বাসার ছাদের উপরে বসে চিকেন ফ্রাই খাবো, তো চল না। এটা বলে আমি আমার বোনকে আর হচ্ছে পাপিয়াকে একসাথে বাসার ছাদের উপরে নিয়ে যাই। আচ্ছা একটা ব্যাপার বলে রাখি, সেখানে আমারও কিন্তু 2টা বন্ধু ছিল, আর ও পাপিয়ার কিন্তু আমার বোনের কিন্তু আরও হচ্ছে 2টা মেয়ে বান্ধবী ছিল। ওই মেয়ে বান্ধবীগুলোর বাসা আমাদের বাসার পাশেই, ওরা দূরে না, ওরা ইচ্ছে করেই থেকে গেছে। তো এরপরে আমি আমার বোনকে বলতেছি যে বোন মানে আজকে অন্তত আজকে যদি ওর সাথে আমার রিলেশনটা না হয় তাহলে আমি আর কখনো কে বলতে পারবো না। তখন আমার বোন আমাকে বলতেছে যে আমি কীভাবে বলবো, তুমি আমাকে বলো। আমি বলি আচ্ছা ঠিক আছে, তোর বলতে হবে না, আমি তাকে বলি। তখন আমি মেয়েটাকে বলতেছিলাম যে আমি মানে একটু লাইক হচ্ছে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, একটু ইমোশনাল হয়ে আমি বলি যে পাপিয়া আমি জানি যে তুমি আমাকে পছন্দ করো না, বা আমি দেখতে অনেক বেশি সুন্দর না, আমি অনেক বেশি ব্যাকওয়ার্ড, আমার চেহারা খুব বেশি খারাপ, আমি বাংলা 5-এর মতো, কিন্তু বিশ্বাস করো আমার মনটা না শরতের আকাশের মতো পরিষ্কার, আমার সারা পৃথিবীটা একদিকে, তুমি একদিকে। পাপিয়া কেন জানে আমার কাছে মনে হয় যে আমি যদি তোমাকে না পাই, আমার এই রাতের কসম করে বলি, আমার সৃষ্টিকর্তাকে সাক্ষী করে বলি, আমার কাছে মনে হয় আমি সত্যিই মরে যাব। তখন মেয়েটা আমার মুখের দিকে তাকে একটা হাসি দিয়ে বলতেছে যে লেখাগুলো তো আমি লিখতাম, আপনি এগুলো কি আমার লেখা মুখস্থ করে আমাকে শোনাচ্ছেন? আমি তখন তারে বলি যে তুমি আমার কথাটা কি বিশ্বাস করবা না? তখন মেয়েটা আমাকে বলতেছে যে কীভাবে বিশ্বাস করবো, আমার না প্রেম প্রীতি এগুলো ভালো লাগে না। একটা পর্যায়ে আমি তাকে বলতেছিলাম যে আমি কিভাবে বললে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে কখনো কষ্ট দিব না। তখন মেয়েটা বলতেছে ভাইয়া আমি তো অনেক ছোটো, মাত্র ক্লাস 9-এ পড়ি, আর আপনি কলেজে পড়েন, এখন কি আমাদের প্রেম করাটা মানায়? বড় হই তারপর প্রেম করবো। আমি বলি মানে তাকে খুবই রিকোয়েস্ট করি, অ্যান্ড একটা পর্যায়ে আমি কান্না করে দিই, মানে অটোমেটিক্যালি আমার চোখে পানি চলে আসে। যখন পানি চলে আসে তখন আমার বন্ধুগুলা, আমার বোনের হচ্ছে বান্ধবীগুলা সবাই মিলে আমাকে বলেছিল, সবাই বলতেছে ছি মানে পাপিয়া তোমার অন্তরটা এত কঠিন, আমার ভাইয়া কান্না করতেছে, এটা আমার বোন বলতেছে, আমার বন্ধুগুলো বোঝাচ্ছে আরে বাবা তুমি তো কোষ্ঠী পাথরের চেয়েও শক্ত। এগুলো বলার পর ও একটু ইমোশনাল হয়ে পড়ে, হয়ে আমার সাথে ওর রিলেশনটা হয়ে যায়। কিন্তু ওর একটা শর্ত থাকে এরকম যে ও আমাকে সবসময় বলে যে রিলেশন করবো, সব কিছু করবো, কিন্তু কোথাও ঘুরতে যাব না। মানে ও মানে রিলেশন করাটাকে মনে করে যে মানে শারীরিক সম্পর্ক বা এগুলোও মনে করে, যার জন্য আমাকে বলে যে আমরা কখনো ঘুরতে যাবো না, রিলেশন করব। তো ঠিক আছে, এভাবে তার সাথে আমার রিলেশনটা কন্টিনিউ চলতেছিল। তার সাথে আচ্ছা তার কাছে একটা মোবাইল ফোনও ছিল চমৎকার, ওই ফোন দিয়ে আমি তার সাথে সবসময় কথা বলি, মানে আমাদের মাঝে একেবারে গভীর একটা সম্পর্ক হয়ে যায়। ও আমাকে যথেষ্ট বুঝে, আমিও বুঝি, অ্যান্ড একটা রাত যেন তার সাথে কথা বলতে না পারলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। এমন কোনো রাত নেই যে আমি তার সাথে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ফোনে কথা বলি না। দুজনের মাঝে গভীর মানে প্রেম, মানে কঠিন প্রেমের গভীরতা কাজ করে। এভাবে অনেক দিন চলে গেল, লাইক হচ্ছে 3 মাস 4 মাসের কথা কেটে গেল। ওর কিন্তু শর্ত থাকে যে আমাকে নিয়ে কখনো কোথাও যাবে না, মানে ঘুরতে যাবে না, এটা ওর শর্ত থাকে। তো একদিন আমাকে রিকোয়েস্ট করি যে আমি তো অনেক দূরে তোমাকে নিয়ে যেতে চাই না, চলো না আমরা একদিন অন্তত এয়ারপোর্টের এখানে গিয়ে একটু দাঁড়াই, মানে এয়ারপোর্টের উপরে কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আমি তাকে বলি যে একদিন বিকালবেলা তুমি আসো না, আমরা এয়ারপোর্টের ওইদিকে যাই। তখন ও বলতেছে যে ঠিক আছে তোমার বোনকে নিয়ে আসো। তো আমি বললাম যে আমার বোন গেলে কি এটা হলো নাকি যে আমি তোমাকে কিছু রোমান্টিক কথাবার্তা বলবো, ভালোবাসার কথা বলবো, আমার বোন যদি দাঁড়াই থাকে তাহলে ব্যাপারটা কেমন
দেখে, তুমি এটা কী বললা? তখন আমাকে বলতেছে যে, আমি বললাম যে দেখো, তুমি এটা মনে করো না যে আমার মনে খারাপ কোনো কিছু আছে, মানে আমি তোমার সাথে খারাপ কিছু করব। আমি যদি তোমার সাথে খারাপ কিছু করতাম, আমি তোকে বাসায় আসার জন্য অফার করতাম, বা ফ্রেন্ডের বাসায় নিয়ে যেতাম, বা কোনো আবাসিক হোটেলে নিয়ে যেতাম, কিংবা কোনো নির্জন রেস্টুরেন্টে নিয়ে যেতাম। আমি তোমাকে কখনো এরকম পাবলিক প্লেসে আসতে বলতাম না। এটা তো পাবলিক প্লেস, এখানে তো সবাই বসে থাকে, দাঁড়িয়ে থাকে, কথা বলে। যাই হোক, এরপরে কী করে, ও আমার কথা রাজি হয়। রাজি হওয়ার পরে ও কী করে এয়ারপোর্টের ওখানে আসে। আসার পরে এয়ারপোর্টের দোতলায়, তখন হচ্ছে দোতলাটা মানে কমপ্লিট হয়ে গেছিলো, গাড়ি পার্কিংয়ের জায়গাটা, মানে বাম পাশে যেখান থেকে নিচের গাড়িগুলো রোলিং করে উপরে উঠে, ওই সিঁড়ির এদিকে একটু কোণার ভিতরে আমি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, মানে কথা বলতেছি খুবই গভীরভাবে। ও আমার সাথে খুবই গভীরলি কথা বলে, আমি ওর সাথে খুবই গভীরলি কথা বলি। কথা বলতে বলতে একটা পর্যায়ে তার সাথে আমার বডির মানে টাচ হচ্ছে। ও আসলে এত সুন্দর ছিল যে একদম প্রতিমার মতো একটা মেয়ে ছিল। তো তার সাথে যখন আমার বডির টাচ হচ্ছিল, লাইক মানে হয় না যে 5-6 সেকেন্ডের মতো, এরই মাঝে হঠাৎ করে কিছু ব্যাটালিয়ন সহ কয়েকটা পুলিশ এসে মানে আমাকে পিছন থেকে ইশারা করে। যখন ইশারা করে আমি হচ্ছে তো একটু ভয় পেয়ে যাই, যেহেতু কলেজে পড়ি, অত বড় ছেলে না আমি, তো ভয় পেয়ে যাই। আর ও হচ্ছে অনেক ভয় পেয়ে যায়। তখন আমাকে পুলিশের হচ্ছে ব্যাটালিয়ন ছিল, ওই ব্যাটালিয়ন আমাকে বলতেছিল যে এটা তোমার কি হয়। তখন আমি চিন্তা করলাম যে প্রেমিকা যদি বলি তাহলে হয়তো পুলিশ অনেক প্রবলেম করবে, জানতে চাইবে, ঠিকানা চাইবে, এটা চাইবে, ওটা চাইবে, অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। দেন আমি পুলিশকে বলতেছি যে এইটা আমার হচ্ছে মানে কাজিন। বলি যে কাজিন। তো বলে যে কীরকম কাজিন, এখানে কী করতেছো? তো আমি চিন্তা করলাম যে তখন কিন্তু এয়ারপোর্টে বিভিন্ন জায়গা থেকে, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানে অনেক যাত্রী নেওয়ার জন্য গাড়ি আসতো। তো এখানে যেহেতু অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, আমি একটু টেকনিক্যালি পুলিশকে বললাম যে আমার হচ্ছে মানে আমার মামা আসবে বিদেশ থেকে। তো বলতেছে তোমার মামা বিদেশ থেকে আসবে? আমি বললাম হ্যাঁ আসবে। তো বলতেছে কার সাথে আসছো? আমি বললাম যে আমি আসছি, আমার মা আসছে, আমার হচ্ছে আমার কাজিনের আমার খালাম্মা আসছে, খালু আসছে, অনেক মানুষ আসছে। তো বলে যে ওরা কোথায়? আমি বললাম যে সবাই হচ্ছে আমার মামাকে রিসিভ করার জন্য গেটে গেছে। তখন উনি আমাকে বলতেছে যে ঠিক আছে, একটা কাজ করো, তুমি যাও, ওদেরকে ডাক দাও। আমি বলি ওকে ফাইন। এটা বলে আমি যখন হচ্ছে পাপিয়ার হাত ধরে যাচ্ছিলাম, তখন পুলিশ আমাকে বলতেছে না না, দুজনে যাওয়া যাবে না, মেয়েটা এখানে থাকবে, তুমি যাও। আমি তখন বলি এটা কেমন কথা, ওইখানে থাকবে, আমি যাব। তখন ওরা বলতেছে যে ঠিক আছে, তাইলে তোমরা দুজনেই চলো, আমিও চাই। এটা বলি পুলিশ হচ্ছে আমাদের সাথে 4-5টা ঘুরেফেরা করে, কিন্তু আমার তো আসলে কেউ না, আমি কাকে দেখাবো? অনেক ঘোরাফেরা করি, অ্যান্ড সবশেষ পুলিশ বুঝতে পারে যে এটা আমাদের একটা টেকনিক। তখন আমাকে কী করে নিচের হচ্ছে রুলিংয়ের মধ্যে নিয়ে যায়, মানে নিচের হচ্ছে ব্যাটিংয়ে যে রুলিংটা হয় না, ওখানে নিয়ে যায়। ওখানে নেওয়ার পরে ব্যাটালিয়ন আমাকে জিজ্ঞেস করতেছে যে দেখ মানে সত্য কথা বল, ওদের মানে সত্য কথা বল। তখন আমি ওদের কাছে আমি তখনই স্ট্রং, আমি বলি যে না, ওইটা আমার মানে মামাতো বোন, চাচাতো বোন, এরকম করে আমি জিনিসগুলো মানে ওদের কাছ থেকে সারিয়ে নিচ্ছিলাম, এবং খুব স্ট্রংলি হচ্ছে ওর হাত ধরে আছে যাতে আমার কাছ থেকে ওকে নিতে না পারে। অনেকক্ষণ এরকম চলে যাওয়ার পর পুলিশ কী করলো, আমাকে হচ্ছে ওদের মানে পুলিশ বক্সে নিয়ে গেল, ওখানে পুলিশ বক্স আছে, ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো যে আমি তখন এগুলোই বলি, তখন মানে ওরে এক পাশে নিয়ে যায়, আমাকে আরেক পাশে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে আমার আব্বা আম্মার নাম জিজ্ঞেস করে, ওকে ওর বাবা মায়ের নাম জিজ্ঞেস করে। এখন আমি তো ওর বাবা মায়ের নাম জানি না, আর ও তো আমার বাবা মায়ের নাম জানে না। কি হলো, আমিও কিছু বলতে পারি না, ও কিছু বলতে পারে নাই। তখন পুলিশ আমাকে বলতেছে যে কেমন খালাতো বোন? যদি তোর খালাতো বোন হয়ে থাকে, তুই তোর খালার নাম জানিস না? আমি তখন কিছুই বুঝতে পারতেছি না যে কী করব। তখন আমাদের দুজনকে একপাশে দাঁড়া করে ওরা ছবি ওঠায়, মানে অনেকগুলো ছবি ওঠায়, প্রায় হচ্ছে 3-4টা মতো ওদের মাঝে ক্যামেরা থাকে, ওটা দিয়ে ছবি ওঠায়। আমি ওর হাত ধরে, আমার হাত ধরে, প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করে, ও কান্নায় যেন ভেঙে যাচ্ছিলো। আমারও তখন এত বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব। এভাবে যাওয়ার পরে অনেকগুলো ছবি ওঠায়, খুব ক্লোজলি ওর সাথে আমার ছবি ওঠায়, মানে জড়াইয়া ধরে, তারপরে হচ্ছে এভাবে ছবিগুলো ওঠায়। আমি জানি না এই ছবিগুলোর উদ্দেশ্য কী ছিল। তখন ওর কাছ থেকে ওর মোবাইল নাম্বারটা নিয়ে যায়, আমার কাছ থেকে আমার মোবাইল নাম্বারটা নিয়ে যায়। এরপর কি করে, আমাদেরকে ছেড়ে দেওয়ার পরে ওর বাসায় যায়, আমি আমার বাসায় যাই। এভাবে যাওয়ার পরে কিছুদিন মানে ওভাবে ভালোই যাচ্ছিল, বাট ওর মাঝে আমি একটা পরিবর্তন দেখতে পাই। মানে ও সবসময় কেমন জানি খুবই মুখ কালো করে থাকে, আমার সাথে কথা বলে না, আর ও সবসময় হচ্ছে কেমন জানি মনমরা হয়ে থাকে, হয় না যে অনেক বেশি মনমরা হয়ে থাকে। এভাবে অনেক দিন যাওয়ার পরে একদিন আমার ছোটো বোন আমাকে বলতেছে, আমার বোন ফারজান আমাকে বলতেছে যে ভাইয়া একটা ব্যাপার আমি তোমাকে বলি, তুমি কি মানে সম্বন্ধে মানে হচ্ছে পাপিয়া সম্বন্ধে কোনো কিছু জানো? আমি বললাম যে না, পাপিয়া সম্বন্ধে তো আমি কোনো কিছু জানি না। কেন, কী হয়েছে? কিছু হয়েছে? তো বলতেছে পাপিয়া মনে হয় একটা মানে পুলিশের সাথে ওর মনে একটা সম্পর্ক আছে, মানে পুলিশ বলতে ব্যাটালিয়নের সাথে, এটা বলে। তখন আমি বললাম যে ব্যাটালিয়নের সাথে সম্পর্ক আছে, এটা তুই কী বলতেছিস? এটা মানে ওই ঘটনার আরও প্রায় 5-6 মাস পরের ঘটনা এটা।
তো আমার বোন বলতেছে আমি যেটা বলতেছি আমি এটা সত্যিই বলতেছে। আমি বললাম কি মানে এটা এটা কেমন কথা? বলে যে হ্যাঁ ভাই আমি একদম সত্য বলতেছি, তুমি আমার কথাটাকে একটু ওই মানে একটু যাচাই বাছাই করো। তখন আমি একদিন মানে প্রচুর পরিমাণ ওর উপর রেগে যাই, রেগে গিয়ে আমি তখন ওরে করি কি মানে তখন কিন্তু ওর সাথে আমার দেখা হয় ওই আশকোনার ওইদিকে একটা পার্ক থাকে, মানে এয়ারপোর্ট থেকে সামনের দিকে গেলে হচ্ছে ওইখানে একটু লাইক হচ্ছে গার্ডেনের মতো থাকে, ওইখানে আমি বসি। বসার পরে আমি ওকে বলি যে তুমি এটা কী করলা, মানে তুমি এটা কী করলা? তখন সে আমাকে বলেছে আমি কী করলাম? আমি বললাম আমার বোন আমাকে বললো যে তুমি নাকি অন্য কোনো ব্যাটালিয়নের সাথে রিলেশন করো, এটা কেমন কথা? এটা বলার পরে সে কান্না করতেছে, মানে কান্নার জন্য কথা বলতে পারে না। আমি তখন বলতেছি ও আচ্ছা, ধরা পড়ে কান্না করতেছ, এখন চোখে পানি আসতেছে, তোমারই না আমি খুব বেশি ভালো মনে করছিলাম, আমি ভাবছিলাম যে তুমি ছোট মানুষ, আমি তোমাকে আমার মন প্রাণ উজাড় করে ভালোবাসছি, কিন্তু তুমি যে এতটা একটা বেয়াদব এটা আমি মোটেও চিন্তা করতে পারি নাই। তুমি আমার মনে খুব বেশি কষ্ট দিয়েছো, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। এটা বলে তখন সে আমাকে মানে আমার দিকে যখন চোখ রাঙায় তাকায়, মানে কিছু একটা বলতে চাইবে, তখনই আমি কী করি কষে তার গালে একটা চর মেরে দিই, খুব কষে একটা থাপ্পড় বসাই দিই। থাপ্পড় বসাই দেওয়ার পর ও খুব কষ্ট পায়, মানে কষ্ট পেয়ে ও কোনো কথা বলে না, চুপচাপ আমার মুখের দিকে তাকায় থাকে। অনেকক্ষণ তাকায় থাকার পরে ও আমাকে বলে যে আজকে আমার এই পরিণতির জন্য শুধুমাত্র তুই দায়ী। আমি তখন তারে বলি যে তোমার এই করুণ পরিণতির জন্য আমি তাই মানে আমি এমন কী করলাম যেটার জন্য তুমি আমাকে এরকম কথাগুলো বলতেছো? আমাকে বলে যে আমার জীবনটাকে তুই নষ্ট করছিস। আমি বললাম যে কীভাবে আমি তোমার জীবনটাকে নষ্ট করলাম? মানে তখনও আমাকে সম্পূর্ণ তুই করে সম্বোধন করে। তখন আমি বললাম যে আমি কীভাবে তোমার জীবন নষ্ট করছি তুমি আমাকে বলো। তখন সে আমাকে বলতেছে যে আমি তোমাকে বারবার বলছিলাম যে আমি রিলেশন করব কিন্তু কখনো ঘুরতে যাব না, কিন্তু তুমি আমাকে ওই এয়ারপোর্টে ঘুরতে নিয়ে গেছো, অ্যান্ড তোমার জন্য আজকে আমার জীবনের এই অবস্থা। এটা বলেও কান্নায় একদম ভেঙে পড়ে। আমি তাকে বলি যে প্লিজ পাপিয়া তুমি আমার কাছে সব কিছু খুলে বলো, কি হয়েছে আমাকে বলো। তখন সে মানে কোনো কথা বলে না, অনেকক্ষণ কান্নাকাটি করে। কান্নাকাটি করার পর আমি তাকে হাতে পায়ে ধরে যখন রিকোয়েস্ট করি, তখন সে কাঁদতে কাঁদতে বলে যে তাহলে তুমি আমার মাথা ছুঁয়ে শপথ করে বলো যে তুমি এটা কাউকে বলবা না। তখন আমি কী করি, আমি তার মাথায় হাত দিয়ে বলেছি আমি তোমার মাথা ছুঁয়ে শপথ করতেছি আমি এটা কাউকে বলবো না এবং এটা আমি কাউকে জানাবো না। তখন সে আমাকে বলতেছে যে তোমার মনে আছে ব্যাটালিয়ান আর পুলিশ মিলে যখন আমাদেরকে ধরছিল, আমাদের ছবি উঠাইছিল, অ্যান্ড ওই ছবির মাঝে হচ্ছে মানে আমাদের যখন ছবি উঠাইছিল ওই ছবি দিয়ে হচ্ছে একটা লোক আমাকে ব্ল্যাকমেল করেছিল, সে নাকি ব্যাটালিয়ানে চাকরি করে। আমি বললাম মানে কীভাবে ব্ল্যাকমেল করেছে আমাকে একটু খুলে বলো তো। তো আমাকে বলতেছে যে ছবিগুলো আমার মোবাইলে পাঠাইছে, অ্যান্ড হচ্ছে পাঠানোর পরে উনি আমাকে দেখাইলো যে ছবিগুলো কোনো একটু এডিট করছে, একটু এডিট করে লাইক একটু অশ্লীল টাইপের বানাইছে। বানানোর পরে উনি ছবিগুলো আমার মোবাইলে পাঠায় আমাকে বলতেছে যে ছবিগুলো নাকি আমার আব্বা আম্মাকে দিবে, এবং উনি কীভাবে জানি আমার আব্বা আমার নাম্বারও জোগাড় করে ফেলে আমি জানি না। আমার আব্বা আমার নাম্বার জোগাড় করে আমাকে বলতেছে এটা তোমার বাপের নাম্বার, এটা তোমার মায়ের নাম্বার, আমি সব কিছু তোমার আব্বা আম্মাকে বলবো, তুমি একটা ছেলের সাথে এসে এখানে নষ্টি করছো, তার মানে খারাপ কাজ করছো। আমি ওনাকে বললাম যে আমি তো কোনো খারাপ কাজ করি না, তাহলে আপনি এটা আমার বাবা আমাকে কেন বলবেন? তখন ওই লোকটা নাকি ওকে বলতেছিল যে তুমি যদি আমি যা বলি আমার সব কথা শোনো, তাহলে কিন্তু আমি কখনো তোমার আব্বা আমার কাছে কিছু বলবো না, বা এটা আমরা এখানে হচ্ছে মীমাংসা করে দিব। তোমাদের নামে কিন্তু একটা অলরেডি মামলা হয়ে আছে, তুমি যদি তোমার ওই বয়ফ্রেন্ডকে না জানাও, কাউকে কোনো কিছু না বলে আমার সাথে দেখা করো, আমি তোমাকে মামলা থেকে ডিসমিস করে দিব। এটা বলার পর আমি একজন লোকটার সাথে দেখা করতে যাই, অ্যান্ড যাওয়ার পরে উনি আমার সাথে খারাপ কাজ করার প্রস্তাব করে। তখন আমি তার বললাম যে মানে খারাপ কাজ করার প্রস্তাব মানে আমি তোমার কথাটা ক্লিয়ার বুঝি না। তখন সে আমাকে বলে যে উনি আমার সাথে ফিজিক্যাল সম্পর্ক করতে চায়। আমি বললাম এরপর কী হয়েছে? তো বলে যে আমি কি করব, আমি তো অনেক নিরুপায় হয়ে গেছি, আমার তো কোনো কিছু উপায় ছিল না। একটা সময় আমি বাধ্য হয়ে আমি জানতে পারি যদি আমার আব্বা আমি এই ব্যাপারগুলো জানে। ওর বাবা কিন্তু খুব বড়লোক ছিল না, ওরা মোটামুটি গরিব ছিল, মানে ওর বাবা হচ্ছে মানে লাইক হচ্ছে একটা কোচিং সেন্টারে চাকরি করতো, খুবই গরিব ছিল। তো আমাকে বলতেছে যে আমার আব্বা আম্মা যদি ব্যাপারগুলো জানে, আমার আব্বা আম্মা কী করে মুখ দেখাবে। আর ওরা মানে পুলিশ বলতেছিল এখানে নাকি পেপারে দিয়ে দিবে, তারপর টিভিতে দেখাবে। এই ভয়ে ওই পুলিশ যা করতে বলছে আমি তাই করছি। এটা বলতে বলতে ও কান্না করতে করতে ও পারতেছে না মরে যাও। আমাকে বলে যে আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে আমার আল্লাহ সাক্ষী, আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, আমার সাথে যে কাজগুলো করেছে আমি এটা কখনো আমার মরণ পর্যন্ত ভুলতে পারবো না, আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। এটা বলেও খুবই কান্না করেও আর কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। তখন আমার শরীরে রক্তগুলো টকবক করতেছিল। আমি তখন চিন্তা করতেছিলাম যে হয় আমি ওই ব্যাটালিয়ানরে খুন করব, না হয় আমি নিজে মরবো, আমি দুইটার একটা করবো। আমি প্রচণ্ড পরিমাণে খেপে যাই। খেপে যাওয়ার পরে আমাদের এলাকাতে হচ্ছে একজন বড় ভাই আছে, আমাদের
আমাদের আশকোনাতে একজন বড় ভাই আছে, বড় ভাইটাকে আমি সব কিছু বলি যে ভাই এই ঘটনা আমার হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে এটা হয়েছে, এখন ভাই আপনি প্লিজ কিছু একটা করেন। ওনাকে সব কিছু বলি, বলার পরে বড় ভাইটা কিন্তু আমার অনেক পছন্দ করে বলতে কি অনেক কারণ আছে। ওনার একটা মানে গার্লফ্রেন্ড ছিল, মানে ওনার একটা গার্লফ্রেন্ড ছিল। এই গার্লফ্রেন্ডটা মানে ওই মেয়েটাকে আমি হচ্ছে ওনার সাথে রিলেশন করাই দিছি। করাই দেওয়ার পরে উনি হচ্ছে আমাকে খুব বেশি সম্মান করে। উনি রাজনীতি করে, অনেক বড় রাজনীতি নেতা আমাদের এলাকার। তো উনি আমাকে বলতেছে যে তুই কি পুলিশটারে চিনবি? আমি বললাম যে ভাই আমি চিনবো। এরপর উনি আমাকে কী করে একদিন পরে আমাকে নিয়ে যায়, ওই এরিয়ার ভিতরে যায়। যাওয়ার পরে আমাকে হচ্ছে মানে একদম ডিউটি অফিসারের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে মানে ওদের ওখানে যারা ডিউটি করে সবার ছবি দেখায়। ছবি দেখানোর পরে আমি চিনতে পারি, আমি বলছি এই লোকটা, এই ব্যাটালিয়ন, এই লোকটা এই কাজগুলো করছে। এগুলো যখন বলি অনেক কিছু বলার পরে তখন ওই ব্যাটালিয়নকে ডাকা হয়। ডাকার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি এটা করছো? তখন ব্যাটালিয়ন বলে যে না আমি এ ধরনের কোনো কিছুই করি নাই, আমি কোনো কিছুই করি নাই। তখন আমার মানে এত খারাপ লাগতেছিল, আমি ওনার কলার চাইপা ধরে, ওখানে পুলিশ ছিল, আর্ম ছিল, সবার সামনে ওকে মানে ওনার মুখে আমি কয়েকটা ঘুষি দিয়ে ফেলি। তখন হচ্ছে ওইখানে হচ্ছে মনে হয় আমার কাছে আই ডোন্ট নো ভাই কোনো একটা সাংবাদিক মনে হয় ওই সময় ইন দ্য মিন টাইম ওখানেই ছিল আশেপাশে। সাংবাদিকরা এসে এগুলো ছবি উঠাই ফেলে, আমাকে জিজ্ঞেস করে। তখন আমি সব কিছু মানে আমার তখন মাথা ঠিক ছিল না। আমি তখন সাংবাদিকদের কাছে মানে উনি সম্ভবত প্রথম আলোর কোনো এক সাংবাদিক হবে, আমি ওনার কাছে সব কিছু বলে ফেলি যে এই ঘটনা আমার প্রেমিকার সাথে এগুলো হয়েছে, উনি এগুলো করছে, সব কিছু ট্রু বলে ফেলি। তো তখন উনি আমাকে বলতেছিল যে আমি আমার প্রেমিকার ঠিকানাও মোটামুটি বলে দিই। এগুলো বলার পরে তখন পুলিশ কী করে ওইখানে ঝামেলা লাগার পরে আমার প্রেমিকার মানে হচ্ছে পাপিয়ার আব্বা আমাকে ডাকে, ওইখানে মানে ফোন করে ডাকে, আমার বাপ মাকে ডাকানোর পর ওর পারিবারিকভাবে বসার পরে আমি তখন বলি, আমার তো তখন আমি বুকে সাহস নিয়ে সব কিছু বলতেছি। বলার পরে ওরা তখন মানে পাপিয়ার বাপ মা প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করে। ওনারা এত কান্না করতে ওরা একটা সময় কী করে যে ওনারা বাসায় চলে যায় অ্যান্ড পাপিয়ার সাথে আমার সম্পর্কটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যায়। আমি আর পাপিয়ার নাম্বারে লাইন পাই না, পাপিয়ার স্কুলে আসে না। স্কুলে গিয়ে আমি দাঁড়ায় থাকি দিনের পর দিন, রাতের পর রাত, যে ও স্কুলে আসবে আমি ওকে একটু দেখবো, কিন্তু না, দিন যায় রাত যায়, মাস পেরিয়ে যায়, 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে, ওর সাথে আমার কোনো দেখা হয় না। মানে আমি ওর সাথে আগে দেখতেই পারি না। ওর গ্রামের বাড়ি ছিল বরিশালে। পরে আমার ছোটো বোনের মাধ্যমে খোঁজখবর নিয়ে আমি যেটা জানতে পারি যে ওর বাবা ওকে বরিশালে নিয়ে গেছে, এবং বরিশালে নিয়ে যাওয়ার পরে বরিশালে একটা হচ্ছে ছেলের কাছে ওর বাবা ওকে ওখানে বিয়ে দিয়ে দিছে। আমি পাপিয়াকে এতটা ভালোবাসতাম যে আমার সারা পৃথিবীটা একদিকে ছিল, পাপিয়া একদিকে ছিল। আমি এটা কখনোই চিন্তা করতে পারি না যে পাপি আমার জীবনে নাই। মানে আমি খুবই ভেঙে পড়ি। আমি হচ্ছে তারপরে 2 কি 3 বার আমি বরিশালে যাই, মানে বরিশালে গিয়ে শুধু ওকে খুঁজতে থাকি যে আমি ওকে কোথায় পাবো। বরিশালে আমার বোন যে ঠিকানা দেয় ওই ঠিকানা অনুসারে যাই, কিন্তু ওই ঠিকানা অনুসারে আমি ওর ঠিকানা পাই না, মানে ওই এলাকাতে আমি ওরে পাই না। আমার বরিশালের আমি কিছু বন্ধুবান্ধব বানাই, আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। ফেসবুকে গেলে আমি বরিশালের ফ্রেন্ড বানাইতাম, মানে লিখতাম যে বরিশালের অনেকগুলো হচ্ছে ফেসবুক পেজ, তারপরে বরিশাল নাম দিয়ে কিছু পাইলে আমি সেটা সাবস্ক্রাইব করে রাখতাম এবং হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করতাম এবং সবার কাছে ফোন করে কান্নাকাটি করে এই কথাগুলো বলতাম যে ভাই আমার একটা ভালোবাসার মানুষ ছিল, এভাবে হারিয়ে গেছে। খুবই কান্না করতাম। মানে একটা সময় আমি পাগলের মতো হয়ে যাই, পড়াশোনা বন্ধ করে দিয়ে, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, আমি রাস্তায় ঘুরে বেড়াই, রাতের পর রাত, দিনের পর দিন সিগারেট খাচ্ছি, ড্রিঙ্কস করতেছি, মানে একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ব্যাপারগুলো আমার আব্বা মা বুঝতে পারার পরে আমার বাবা মা তারা চিন্তা করতেছে যে আমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে, এবং আমি কমপ্লিটলি পড়াশোনা করি না, একদম কমপ্লিট। আমার সেমিস্টার আসছে, পরীক্ষা আসছে, আমি পরীক্ষাও দিই নেই। এরপর আমার আব্বা আম্মা বসে সিদ্ধান্ত নিল যে না, এভাবে চলতে থাকলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, আমরা ওকে বিয়ে দিয়ে দেবো। মানে আমাকে বাবা মা চিন্তা করলো যে আমাকে বিয়ে করাবে। এরই মাঝে আরেকটা ব্যাপার বলে রাখি, আমার কিন্তু কলেজে আমার ফার্স্ট মানে ফাইনাল পরীক্ষা ছিল, সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা। আমি কিন্তু আমার পরীক্ষাও দিই না, আমি ফাইনাল পরীক্ষা দিই নাই। এটা নিয়ে হচ্ছে আমার পরিবারের সাথে অনেক রকম ঝগড়া হয় আমার আব্বা আম্মার সাথে, যে অনেক কষ্ট করে আমাকে তারা মানে প্রাইভেট কলেজ মানেই বুঝে যাচ্ছে যে অনেক টাকা খরচ করে আমাকে পড়াশোনা করাইছে। তো এরপর আমি যখন পরীক্ষা দিয়ে নেই, ওরা কী করলো আমার উপরে, মানে ওরা সিদ্ধান্ত নিল যে ওরা আমাকে বিয়ে করাবে। আমার আব্বা বলতেছে যে এটা থেকে বাঁচার একটাই উপায়, যদি ওকে বিয়ে করাই দিই, অন্য একটা মেয়ে যখন আসবে অ্যান্ড ওর বউ যখন ওকে টেক কেয়ার করবো, ওর বউয়ের ভালোবাসাতে ওই মেয়ের ভালোবাসাটা ভুলে যাবে। আমার বাবা মা কিন্তু আমার দিক থেকে এসে আমাকে বুঝতে পারে, মানে আমার পাশে এসে আমাকে বুঝতে পারে। এরপরে বাবা মা এটা সিদ্ধান্ত করার পরে তারা কি করে, আমার আব্বা মানে আমাদের মহল্লার ওই দিকেই একজন লোক আছে, ওনার নাম হচ্ছে মানে নামটা না বলে অনেক বড় লোক, মানে উনি একজন অ্যাডভোকেট, মানে উকিল আর কি। উনি অনেক বড় একজন অ্যাডভোকেট আমাদের এলাকাতে। তো ওনার একটা মেয়ে আছে, মানে ওনার একটা না, ওনার হচ্ছে 2টা মেয়ে, একটা ছেলে, মানে বড় একটা ছেলে, 2টা মেয়ে আছে। এর মাঝে একটা মেয়ে হচ্ছে কলেজে পড়ে, আর হচ্ছে আরেকটা মেয়ে স্কুলে পড়ে, আর ওনার আরেকটা ছেলে আছে, ওই ছেলেটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়ে। তো উনি কী করলো, মানে আমার আব্বা কী করলো, ওনার মানে বড় মেয়েটাকে আমার জন্য মানে আমার বিয়ের প্রস্তাব পাঠালো ওই মেয়েটার কাছে। মেয়েটার নাম ছিল হচ্ছে রিপা।
রিপা ছিল তার নাম। প্রেমের প্রস্তাব করে মানে বিয়ের প্রস্তাব করে আমার আব্বা। তো উনিও যথারীতি ওই অ্যাডভোকেট রাজি হয় যে আমার আব্বার তো আসলে টাকা পয়সা অর্থ আভিজাত্য কোনো কিছুর অভাব নাই, এই জন্য উনিও আর এটা নিয়ে দ্বিমত করে না। উনি বলে ঠিক আছে, আপনাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনি অনেক ভালো মানুষ। আমার আব্বাকে বুঝিয়ে বলে যে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এটা বলার পরে আমরা কী করি, পারিবারিকভাবে মেয়েটাকে দেখতে যাই। আমি দেখতে যাই, আমাকে আসলে মানে নিয়ে যাওয়া হয় একরকম জোর করে, মানে আমাকে এমনভাবে মানে ওরা নিয়ে যায় আমি আসলে বলে বুঝাইতে পারবো না। আমার বুকের ভিতর তখন দুঃখের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমার মা আমাকে খুবই কান্নাকাটি করে, আমাকে পাঞ্জাবি পরানোর জন্য খুবই ট্রাই করে। আমি টি শার্ট, তারপর হচ্ছে লাইক একটা মানে হয় না যে মানে বাসায় যে ধরনের ড্রেসগুলো পরে সেম ওই ড্রেসগুলো পরে আমি গেছি। যাওয়ার পরে আমাকে মেয়ে দেখাইতেছে, আমি কিন্তু মেয়ের মুখের দিকে তাকাইতেছি না, কারণ আমার বুকের ভিতরে তো এমনিই কষ্ট, আমি ওর দিকে তাকাবো না। তো আমি তাকাইতেছি না, আমার বোন বলতেছে ভাইয়া এই মেয়েটা কিন্তু পাপিয়ার চেয়েও সুন্দর। এটা বলার পরে আমার প্রচণ্ড পরিমাণ রাগ হয়। আমি কী করি, ওইখানে সবার সামনে আমার বোনের গালে একটা থাপ্পড় দিয়ে দিই। থাপ্পড় দেওয়ার পরে তো আব্বা আম্মা মানে অনেক রাগারাগি, কিরে এটা কী হইলো, মানে তখন আমাকে টান দিয়ে ওরা হচ্ছে একটু পাশে নিয়ে যায়, যে আমাকে জিজ্ঞেস করেছে তুই কী করলি। আমি বললাম যে বাবা ও এমন একটা কথা বলছে আমি সহ্য করতে পারি নাই। তো আমার বাবা আমাকে বলতেছে দেখ এটা আমরা একটা বিয়ের কথাবার্তা বলতে আসছি, এমন কিছু করিস না যাতে এলাকাতে আমি আর মুখ না দেখাতে পারি, আমার মান সম্মানটা শেষ হয়ে যায়। দেন আমি আমার বাবাকে বললাম যে ঠিক আছে আমি আর কিছুই বলবো না, তোমরা যেটা ভালো মনে করে সেটাই করো। তো পরে হচ্ছে আমার আব্বা কী করলো, আমার মাকে বললো যে ওর হাতে আংটি, তো আংটিটা পরায় দেখ। তো আমার মা আমার হাতে আমাকে আংটি দেয় যে মেয়েটাকে পরায় দেয়। তো এখন আমার মনে তো আসলে মানে বিয়ে শাদী বা আমি তখন টোটালি অ্যাবনর্মাল থাকি, যে বিয়ে শাদী বা ওগুলো কিছুই না। আংটি দিছে, আমি চাই আংটিটা ওকে পরাই দেয়। কিন্তু যখন আমি আংটি পরাইতে যাই আমি দেখি মেয়েটা হাত খোলে না, মানে হাতটা এরকম মুট করে ধরে রাখে। অনেক ট্রাই করতেছে ওর মা হাত খোলার জন্য, কিন্তু হাত খোলে না। প্রায় 3-4 মিনিটের মতো মানে পাইচেরি মানে হচ্ছে টানাটানি করার পরে উনি হাত খোলার পরে আমি কী করি, আংটিটা পরাই দিই। আংটিটা পরাই দেওয়ার পরে আমি খুবই খেয়াল করে দেখি যে মেয়েটা প্রচণ্ড পরিমাণ কান্না করে, খুবই কান্না করে। আমি আর ওভাবে তাকাই না, আমি চলে আসি, কারণ আমিও তো এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছি। একটা পর্যায়ে কী করে ওই মেয়ের সাথে পারিবারিকভাবে আমার বিয়ে দিন ফিক্সড হয়। যেদিন এঙ্গেজমেন্ট করি, এঙ্গেজমেন্টের 15 দিন পরে পারিবারিকভাবে আমার বাবা মা আত্মীয় স্বজন অনেক বড় করে, মানে হয় না যে এত বড় করে অনুষ্ঠান করছে আমাদের মহল্লাতে, মনে হয় এত বড় করে কারো বিয়ের কোনো অনুষ্ঠান করা হয়নি। মানে প্রচণ্ড রকম অনেক বড় করছে, মানে অনেক বড় করে হচ্ছে ওর সাথে আমার বিয়ে হয়। অ্যান্ড বিয়ে হবার পরে সবচেয়ে বেশি সমস্যাটা ফেস করি আমি যখন বাসর ঘরে যাই। বাসর ঘরে যাওয়ার পর আমি মানে নিজে চিন্তা করতেছি যে আমি ওর সাথে অতটা কথা বলবো না, কারণ আমি নিজে তো অনেক বেশি কষ্টে আছি। আমি বাসর ঘরে যাওয়ার পরে আমি এটা চিন্তা করি, যেহেতু আমাকে বিয়ে করাইছে, সে যেহেতু আমার বিবাহিত স্ত্রী, তো রাতে তো তার সাথে আমার থাকতে হবে, যাই হোক কপালে। কিন্তু ওর সাথে মানে সম্পর্ক করা, স্বামী স্ত্রীর সম্পর্ক, ওইগুলোর কোনো ইচ্ছা আমার ছিল না। আমি যখন খাটের উপর যেয়ে বসি তখন সে মানে হুপিয়ে কাঁদতেছে, মানে প্রচুর কান্না করতেছে, মানে রহস্যজনক কান্না। একটা আছে কান্না, আর একটা হচ্ছে রহস্যজনক কান্না। ও রহস্যজনকভাবে কান্না করতেছে। আমি তখন মানে তাকে জিজ্ঞেস করলাম যে মানে আপনার কি কোনো প্রবলেম হয়েছে, আপনি কান্না কেন করতেছেন। উনি কোনো কথা বলে না, তাও আরও বেশি করে কাঁদে, বেশি করে কাঁদতেছে, মানে এত কান্না করতেছে যে মানে কেউ ওনারা ধরে রাখতে পারবে না। পরে আমি যখন বের হয়ে যাইতে লাগি তখন সে আমার হাতটা ধরে বলতেছে আপনি যাবেন না। আমি বললাম না, আপনি যেভাবে কান্না করতেছেন এখানে তো আসলে বসে থাকার কোনো স্কোপ নাই, আমি কি করতে পারি। আমাকে বলতেছে প্লিজ আপনি যাবেন না, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আপনার যা খুশি তাই করেন। পরে আমি বললাম যে ঠিক আছে আপনি বলেন, আপনি কি বলবেন। তখন মেয়েটা আমাকে বলতেছে যে আমি একটা ছেলেকে খুব বেশি ভালোবাসতাম, যার নাম ছিল মিঠুন। আমি ওরে অনেক বেশি ভালোবাসতাম, আমি মনে প্রাণে ওকে বিশ্বাস করি। ও একটা হিন্দু ধর্মের ছেলে ছিল, মুসলমান না। আমার পরিবার কোনোভাবেই হচ্ছে, আমি অনেকভাবে বলছি মিঠুন মুসলমান হতে চাইছিল, বাট মিঠুন মুসলমান হয়ে যেতে চেয়েছিল, আমাকে মুসলমান বানিয়ে মানে ওকে আমি মুসলমান বানিয়ে বিয়ে করবো, এটা আমি আমার পরিবারকে বলছিলাম, কিন্তু আমার পরিবার রাজি হয় নাই। আমি ছেলেটাকে অনেক ভালোবাসি, আমি না তাকে ভুলতে পারতেছি না, আমি কি করবো আপনি আমাকে বলেন তো। তখন আমি আমার মনের কষ্টটা জায়গা ওঠে। আমি তখন তাকে আর আমার কথাগুলো বলি না বলে আমি বলি যে আপনি কি করতে যাচ্ছেন আমাকে বলেন। তখন মেয়েটা বলে আমি যদি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট করি আপনি কি রাখবেন। আমি বললাম হ্যাঁ রাখবো। তো বলতেছে আমি মিঠুনের সাথে অনেক দিন ধরে কথা বলি না, আমার মিঠুন আমাকে জানি সত্যি নিয়ে যাবে, আপনি না আমার গায়ে হাত দিবেন, আমার ইজ্জতটা নষ্ট করবেন না, আমি আমার মিঠুনের কাছে চলে যাবো। এটা বলেই ও আমার পা ধরে প্রচণ্ড রকম কান্না করতে থাকে। আমি তাকে বলি যে কান্নাকাটি করার কোনো দরকার নাই, আমি তো এরকমই চাচ্ছি, মনে মনে বলি তো আমি এরকমই চাচ্ছি। আমি তার বলি যে ঠিক আছে কোনো প্রবলেম নেই, আমি হচ্ছে কোনো ঝামেলা করবো না, আপনার মিঠুনকে আমি এনে দিব, কোনো প্রবলেম নাই। এটা বলার পর সে প্রচণ্ড রকম খুশি হয়, আমার দিকে তাকিয়ে বলে আপনি সত্যি ফেরেস্তার মতো একটা মানুষ, সে কী করে মানে ফুল টুলগুলোকে উপরের দিকে উঠে বাসরের ফুলগুলোকে খাটটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে আমাকে বলে যে আপনি এখানে ঘুমান। আমি বললাম না এটা ভালো দেখায় না, আপনি খাটে ঘুমান, আমি নিচে ঘুমাই। তো আমাদের নিচেও কিন্তু হচ্ছে কার্পেট বিছানো ছিল, তো আমি কী করে কার্পেটের উপরেই ঘুমাই অ্যান্ড তারা খাটের উপরে ঘুমাইতে দিই। যদিও সে ঘুমাইতে চাচ্ছিল না, একরকম জোর করে আমি তাকে ওখানে ঘুম পাড়াই।
ঘুমাইলাম। দেন হচ্ছে সকাল হলো, সকাল হওয়ার পরে আমি তাকে বলে রাখলাম সকালবেলা যে দেখো এমনভাবে হচ্ছে আমাদের কথা বলতে হবে, মানে আমি তখন তাকে আপনি করে বলি যে এমনভাবে কথা বলতে হবে যাতে আমার পরিবার কখনোই বুঝতে না পারে যে আপনার সাথে আমার একটা ডিস্টেন্স আছে। তো সে আমাকে বলতেছে আচ্ছা তো এটা কি পরিবারকে আপনি, মানে আপনি যদি আমাকে আপনি করে ঢাকেন তাহলে কি পরিবার বুঝবে না যে আমাদের মাঝে কোনো রকম হচ্ছে কিছু হয় নাই বা এরকম কিছু? আমি তখন তাকে বলি যে মানে কী করতে হবে, তখন ও আমাকে বলে যে তুমি করে রাখতে হবে, তুমি করে সমাধান করতে হবে। এটা বললে আমি দেখলাম কি সে হচ্ছে ওয়াশরুমে গেল, ওয়াশরুমে গিয়ে ও চুল মানে মাথা একদম ভিজিয়ে ফেললো, মাথা ভিজাইলো, চুলগুলো ভিজাইলো। আমি বললাম যে মানে চুল ভিজানোর কারণ কি? তখন সে হাসতে হাসতে বলে যে সময় হলে সবই বুঝতে পারবেন, চুল না ভিজাইলে সমস্যা আছে। তো চুল ভিজাইলো, ভিজানোর পরে ও আমাকে নিয়ে হচ্ছে ডাইনিংয়ে যায়, মানে হচ্ছে সবাই যেখানে বসে নাস্তা করে নাস্তা টেবিলে যায়। নাস্তা টেবিলে যাওয়ার পর তো মা একেবারে ভরপুর নাস্তা, মানে ভরপুর নাস্তা। আবার ওর বাড়ি থেকে হচ্ছে 2টা মেয়ে, তারপর 2টা ছেলে, আর একটা হচ্ছে বৃদ্ধ মানুষ, মানে একটা মহিলা আসছে। সবাই মিলে পাশের রুমে ছিল, তারাও সবাই একসাথে নাস্তা পানি করতেছে। আমরা নাস্তা টাস্তা করলাম, মানে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড খাওয়া দাওয়া করার পরে আমি আমার বাবাকে বললাম যে বাবা আমি একটু মানে বাইরের দিকে যাবো, আমাদের দোকানে আর কি, এটা বলে আমি দোকানের দিকে যাব। তখন আব্বা আমার বলতেছে যে তুই কি পাগল হয়ে গেছস, বৌমা ঘরে, তুই দোকানে যাবি কেন? তোর বাসা থেকে বেরোয়া চলবে না, তুই ঘরে যা। এটা বলে আমাদেরকে আবারও ঘরে পাঠিয়ে দেয়। ঘরে পাঠানোর পরে আমি ল্যাপটপের মধ্যে বসে গেমস খেলতেছি, আর ও ওর মতো করে মোবাইল দিয়া হচ্ছে ওই ছেলেটার সাথে, মানে যার সাথে সম্পর্ক, ওনার সাথে কথা বলতেছে। আমি এগুলো পাশে বসে বসে শুনতেছি, উনি কথা বলতেছে। আমি কোনো রকম ডিস্টার্ব করি না, কারণ আমি তো জানি যে আমি অপেক্ষা করতেছি এই ছেলে কবে আসবে, সে আমার ঘর থেকে বেরিয়ে যাবে। আমি এটা আমার বাবা মাকেও বলি না। তো আমি কিন্তু বারবার তাকে বলি যে একটা ব্যাপার কিন্তু আপনি মাথায় রাখবেন যে ছেলেটা কিন্তু মুসলমান না, হ্যাঁ ওই কিন্তু হিন্দু, আপনার আবার আপনাকে কোনো ট্যাপে ফেলে দেয় কিনা। তখনও আমাকে বলেছে দেখেন আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আর আমাদের সম্পর্কটা আজকে না, আমাদের সম্পর্কটা 7 বৎসরের। আমি বলি 7 বছরের সম্পর্ক, মাশাআল্লাহ খুব ভালো। তো ঠিক আছে 7 বছরের সম্পর্ক, যেহেতু ছেলে তো আপনাকে অনেক বেশি ভালোবাসে, তখন কী করো ছেলেটার সাথে আমাকে কথা বলাই দিতে চায়। বাট আমি বলি যে না আপনিই কথা বলেন, কোনো প্রবলেম নেই, আপনি ওকে বলেন যে কোথায় আসতে হবে, কীভাবে আসতে হবে, সব কিছু আমি ঠিক করে দিব। এইভাবে আমাদের সম্পর্কগুলো যাচ্ছে, যেতে যেতে প্রায় 1 সপ্তাহ হয়ে যায়, কিন্তু ওই ছেলে আর আসে না, মানে ওকেও নেয় না। আমি তখন তারে বলি যে কী ব্যাপার, আপনি না বললেন যে ছেলে আসবে আপনাকে নিয়ে যাবে, কিন্তু কই আর ছেলেও তো আসতেছে না, আপনিও যাচ্ছেন না, মানে ব্যাপারটা কি? তখন উনি আমাকে বলে যে ওর একটু প্রবলেম আছে, তো ওরা তো আসলে অত বড় লোক না, আসলে সব কিছু মানে গোছ গাল করতে একটু সময় লাগবে, সব কিছু ঠিকঠাক করে একটা সময় আমাকে নিয়ে যাবে। এভাবে আমাকে বলার পর আমি বলি যে মানে এটা কেমন কথা, এটা আপনি আমার এখানে কতদিন থাকবেন, আর আমারও তো নিজেরও তো একটা মান সম্মান। তখন আমি একটু বিবেক দিয়ে চিন্তা করি যে আমার নিজেরও তো একটা মান সম্মান আছে, আর এই কথাগুলো যখন সবাই জেনে যাবে তখন আমি নিজে তো অনেক বেশি ছোট হয়ে যাব। তখন আমি তারা বলি যে আপনি একটু তাড়াতাড়ি আপনার বয়ফ্রেন্ডকে বলেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, তা না হলে আমি কিন্তু অনেক বেশি ছোট হয়ে যাচ্ছি, আর এটা যত মানুষ জানাজানি হবে ততই প্রবলেম। কিন্তু উনি আমাকে বলেছে ও চলে আসবে। এরকম করতে করতে প্রায় 1 মাসের মতো কেটে যায়, কিন্তু আমি দেখি যে ছেলের সাথে ফোন করে, কথা বলে, ফাইটিং করে, রাগারাগি করে, বাট কোনো কিছুই হয় না। একদিন সে আমাকে মানে বৃষ্টির দিন ছিল, সন্ধ্যার সময় হচ্ছে আমি আবার বৃষ্টির দিক থেকে খুব পছন্দ করতাম। বৃষ্টির দিন আসলে আমি কী করি যে সিমের বিচি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ভাজি টাইপের জিনিস নিয়ে বারান্দা কিংবা জানালার পাশে গিয়ে বসে থাকি। তো সেদিন আমি বারান্দায় গিয়ে বসে আছি, সিমের বিচে খাচ্ছিলাম বসে বসে, পিছন থেকে এসে মেয়েটা মানে আবারও কান্না করতেছে। আমি বললাম যে কী ব্যাপার, আপনি প্রত্যেক দিন এরকম কান্নাকাটি করেন কেন, কারণ কি? তখন আমাকে বলতেছে যে আমি না, তখন তুমি করে বলে, হঠাৎ করে তুমি করে বলে। এমনি কিন্তু সবার সামনে তুমি করে সম্বোধন করে, বাট বাইরে বা নীরব কোনো জায়গায় আমরা দুজন থাকলে আপনি করে বলে। তো সেদিন কিন্তু আমি আর ও ছিলাম, বাট ও আমাকে তুমি করে বলতেছে। আমাকে বলে যে আমি তোমার উপর না অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি বলি তুমি কোনো অন্যায় করো নাই, তোমার মানে আমি আপনি করে বলি যে আপনি কোনো অন্যায় করেন নাই, সব কিছু মানে আপনি যেটা করেছেন ভালোই করেছেন, আপনি ভালোবাসেন, আপনার ভালোবাসাকে আপনি রাখবেন। তখন উনি আমাকে বলতেছে যে প্লিজ তুমি কি আমাকে একটু মানে তুমি করে সম্বোধন করতে পারো না? মানে আমি বললাম যে মানে তুমি করে কেন বলতে হবে, বলে যে একটু তুমি করে বলো না প্লিজ। তো আমি বললাম ওকে ঠিক আছে। তো তখন থেকে আমি তাকে তুমি করে সম্বোধন করি। সম্বোধন করার পরে ও আমাকে বলে যে তাইলে আমরা সবসময় তুমি করে সম্বোধন করব। এভাবে করার পর তারপরেও কিন্তু ও খাটেই ঘুমায়, আমি ফ্লোরে ঘুমায়, এভাবেই কিন্তু যাচ্ছিল। অনেকদিন যাওয়ার পরে একদিন হচ্ছে সে আমাকে রাতের বেলা আমাকে বলতেছে খাটে ঘুমানোর জন্য। আমি বললাম মানে খাটে কেন ঘুমাবো? আমাকে বলতেছে যে তুমি তো আমাকে বিয়ে করছো, তুমি মানে আল্লাহকে হাজির নাজির করে কলমা পরে আমাকে বিয়ে করছো, তুমি আমার স্বামী, আমি তোমাকে আমি তোমাকে কোনোভাবে হচ্ছে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করতে, মানে স্বামীর অধিকার থেকে আমি তোকে বঞ্চিত করতে চাই না। আমি বললাম মানে তুমি কি বলতে চাচ্ছ, তোমার কথা কি ঠিক আছে? তখন সে আমাকে বলতেছে আমি যেটা বলছি সেটাই। আমি বললাম মামা তুমি না বললে যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে আসবে, তোমাকে নিয়ে যাবে, এখন তুমি আমার সাথে এগুলো করে ফেললে তো তোমার বয়ফ্রেন্ড তো তোমাকে আর নিবে না, আমি তো এটা করবো না। তখন সে আমাকে বলেছে আমার বয়ফ্রেন্ড একটা বাটপার। আমি বলি কী বলো? ও বলে আসলেই বাটপার, ও শুধু আমার বাবা মায়ের কাছে আমাকে ছোটো করছে, আর শারীরিকভাবে আমাকে এভাবে কষ্ট দিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে, আল্লাহকে কোনোদিন মাফ করবে না। আসলে ও
ওই হিন্দু ছেলে কখনো ভালো হয় না, এটা বললো একটা মানে ওই ধর্মকে একটা গালি দেয়। তখন আমি তার বলি যে তুমি গালি কেন দিতেছো, আজব ব্যাপার, গালি দেওয়ার কী আছে, গালাগালি করো না, গালাগালি করো না প্লিজ, গালি দেওয়ার দরকার নাই, ওনার ধর্ম উনি আর আমার ধর্ম আমি, গালাগালি করে কী হবে, আর হিন্দু তো সব মানুষ খারাপ হয় না, আর মুসলিম তো সব মানুষ ভালো হয় না। একটা পর্যায়ে এভাবে যেতে যেতে সেদিন রাতের বেলায় তার সাথে আমার প্রথম স্বামী স্ত্রীর সম্পর্ক হয়। এরপর থেকে আমি আস্তে আস্তে আমার মন থেকে আস্তে আস্তে করে আমার ভালোবাসার মানুষ পাপিয়াকে একটু একটু করে ভুলে যাচ্ছিলাম। মানে ওর সাথে আমার মানে বন্ডিংটা অনেক ভালো হয়ে যায়, ওর সাথে আমি বাইরে ঘুরতে যাই, আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, তারপরে যখন যেদিকে মন চাই সেদিকে নিজেদের গাড়ি আছে গাড়ি নিয়ে চলে যাই, আমরা কুমিল্লা শালবন বিহারে যাই, তারপর হচ্ছে আবার কুমিল্লার বিভিন্ন দর্শনার্থী স্থানগুলো দেখতে যাই, কারণ ওর একটা বান্ধবীর বাড়ি আছে কুমিল্লাতে, ওই বান্ধবীর বাড়িতে যাই, ওইখান থেকে আমরা কুমিল্লাতে ঘুরি, তারপর আমি ওকে নিয়ে চিটংয়ে যাই, কক্সবাজার যাই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানে এমন কোনো জায়গা নেই যে আমি ওকে নিয়ে যাই নাই, গোটা বাংলাদেশটা আমি ওকে নিয়ে ঘুরেছি। এভাবে যেতে যেতে আমার দিনগুলো অনেক বেশি ভালোই কাটতেছিল। এরই মাঝে আমার আব্বা আম্মু যথেষ্ট খুশি, আমার আব্বা আম্মু দেখতেছে যে ওর সাথে আমার অনেক ভালো রিলেশন হয়ে গেছে। মানে আমাদের মাঝেও আগেও রিলেশন ছিল, বাট আমরা আব্বা আম্মার সামনে অভিনয় করতাম, এখন তো এটা একটা অভিনয় আর একটা হচ্ছে বাস্তব। তো তারাও বুঝতে পারে যে আগে যদিও একটু মানে কেমন কেমন, বাট এখন তারা অনেক বেশি ভালো আছে। এরপরে আব্বা আমাকে কী করে, আব্বার যে দোকানের দায়িত্ব আছে, আব্বা আমাকে দোকানের দায়িত্ব এগুলো বুঝিয়ে দেয়। আব্বা আমাকে বলে এখন তো তুই সংসার করতেছিস, তাহলে এইভাবে হচ্ছে দোকানপাট ব্যবসা বাণিজ্যগুলো একটু দেখ। এরই মাঝে আমার ছোটো বোন কিন্তু তখন মানে হচ্ছে এসএসসি পাস করে কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। তো এরপর হচ্ছে ওকে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে হচ্ছে গড়টর আসে। তো এরই মাঝে হচ্ছে আমার ছোটো বোনের হচ্ছে আমার হচ্ছে দূর সম্পর্কের এক ফুফাতো ভাইয়ের সাথে আমার ছোটো বোনের বিয়ে ঠিক হয়। অ্যান্ড বিয়ে ঠিক হয় আমাদের পারিবারিকভাবে, আমার ছোটো বোনের বিয়ে হয়। অ্যান্ড বিয়ের সময় আমরা প্রচুর পরিমাণ মজা মাস্তি করি। ও আমাকে বলতেছে বিয়ের দিন যে ভাইয়া আমার ওই বান্ধবী পাপিয়াকে কি বাসায় ডাকবো আমার বিয়েতে? পর আমি বলতেছি তুই যদি আরেকবার ওই বিয়াদ্দপের নাম নিছিস তাহলে কিন্তু তোর খবর আছে, আর এগুলো তুই বলিস না, কারণ তোর ভাবি যে কোনো সময় জেনে যেতে পারে। তো আমাকে বলে যে ভাবি জানলে কী হবে, ভাবির লাইফে তো কলঙ্ক আছে। আমি তখন মানে এত ভয় পাই, কী ব্যাপার ভাবির লাইফে কলঙ্ক আছে, মানে আমি তারা বলেছি এটা তুমি কী বলতে, মানে বোন তুই এটা কী বলতেছিস? আমাকে বলে শোনো আমি সবই জানি গো, তোমরা অনেক কিছু লুকাইছো আমাদের কাছে। আমি তখন তারে বলি যে কী লুকাইছি, মানে আমি তখন আমার বোনকে যখন প্যাচ দিয়ে জিজ্ঞেস করি তখন বলে যে আমার আম্মা বলছিল যে মেয়েটার নাকি অন্য কোথাও রিলেশন আছে। আমি বললাম মা এটা কীভাবে বললো? আমি তখন আমার মাকে জিজ্ঞেস করি যে মা তুমি নাকি বলছো যে আমার বউয়ের নাকি অন্য কোথাও রিলেশন আছে। তখন মা আমাকে বলতেছে যে যা হবার তা তো হয়ে গেছে, এখন তো তোরা ভালো আছিস তাই না? তখন আমি বললাম যে তখন যে আমরা খারাপ ছিলাম তুমি তখন কেন বলো নাই? আমি সবশেষ আমি জানতে পারি যে আমার মানে যিনি শাশুড়ি ছিল, আমার শাশুড়ি হচ্ছে আমার মাকে সব কিছু বলে দিছিল, এবং আমার ওয়াইফ কিন্তু আমার শাশুড়িকে ফোন করে বলছে যে আমি এই ছেলের সাথে রাতে ঘুমাই না, বা আমার সাথে ও রাতে ঘুমায় না, আমার সাথে এগুলো করে না, ও সব কিছু ওর মার কাছে বলতো। অ্যান্ড ওর মা কথাগুলো আমার মাকে বলতো, কিন্তু আমার মা খুবই টেকনিক্যালি কথাগুলোকে অ্যাভয়েড করে যেত। আমার মা কথাগুলো আমাকে বলতো না, ওকেও জিজ্ঞেস করতো না। আমার মা মনে মনে যেটা চিন্তা করতো যে একটা সময় হয়তো বোর্নিং হয়ে যাবে, একটা সময় হয়তো আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। অ্যান্ড একটা সময় আল্লাহ সব কিছু ঠিক করে দিয়েছে, যার জন্য আর আমার মা এই ব্যাপারটা নিয়ে কোনো রকম কথাবার্তা বলে না। এখন আমরা অনেক বেশি ভালো আছি। আমার মা বলতে আসছে যে এটাই তো চেয়েছিলাম, মানে দিন শেষে সবাই এক হয়ে যাবে, এটাই তো আমার স্বপ্ন ছিল, আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করেছে, তোর তো এখন ভালো আছি। সুতরাং অতীতের কথা বলে কোনো রকম মন খারাপ করে লাভ নাই। এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমার বোনের আমার হচ্ছে ওই যে রিলেটিভের সাথে আমার বোনের বিয়ের কাজ কমপ্লিট হয়। অ্যান্ড বিয়েতে প্রচুর পরিমাণ আমার ওয়াইফ অনেক খুশি, মানে ও অনেক বেশি মজা মাস্তি করে, আমরা সবাই অনেক বেশি মজা মাস্তি করি। অ্যান্ড আমার ছোটো বোনের বিয়েটা কমপ্লিট হয়ে যাবার পরে আমার প্রতি আমার মানে আব্বার ব্যবসা বাণিজ্যগুলোর মানে অনেক চাপ চলে আসে। তখন কিন্তু করোনা আসছিল, মানে করোনা চলে আসছে করোনার ভিতর দিয়ে। তো করোনার তখন প্রথম আবির্ভাব, মানে বাংলাদেশে করোনা আসছে, মানে তখন কিন্তু ওই সময় বিভিন্ন দেশে ছিল আমার বোনের বিয়ের সময়। বাট আমার বোনের বিয়ের পরে মোটামুটি বাংলাদেশে এটা ছড়াই পড়তেছে, আস্তে আস্তে লকডাউন দিয়ে দিবে। তো এখন লকডাউন যখন দিয়ে দিবে আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু আমাদের বেশিরভাগই মানে ব্যবসা হচ্ছে গাড়ির উপরে, মানে গাড়ি যদি রাস্তায় চলে তাহলে আমাদের ইনকাম, আর গাড়ি না থাকলে তো আমাদের ইনকাম নাই। আর গ্যারেজের ভিতরেও তো মানে গাড়ি যদি রাস্তায় চলে তো নষ্ট হলে গাড়ি গ্যারেজে আসবে। আর আমাদের গ্যারেজেও কাজ করে 10-15 জনের মতো কাজ করে, অনেক বড় একটা গ্যারেজ। তো এটা নিয়ে আব্বাও আমি খুব টেনশনে পড়ে যাই। আমার আব্বাও বলতেছে যে এভাবে যদি লকডাউন হয়ে যায় তাহলে তো আমাদের ব্যবসা বাণিজ্য অনেক লস হয়ে যাবে, আর আমরা দোকান ভাড়া দিতে পারবো না, অনেক বিপদে পড়ে যাব। এই ব্যাপারগুলো আমার আব্বা কী করে, আমার শ্বশুরের সাথে আলাপ করে। শ্বশুরের সাথে আলাপ করার পরে আমার শ্বশুর তখন আমার আব্বাকে বলতেছিল যে কোনো টেনশন নাই, আপনি কোনো টেনশন করবেন না। আমার শ্বশুরের কাছে কিন্তু মোটামুটি মানে আমার ওয়াইফের কিন্তু ওদের কিন্তু নিজস্ব বাড়ি আছে, হ্যাঁ, ওরা কিন্তু অনেক বড়লোক, মানে আমাদের চেয়েও
মোটামুটি একটু বেশি বড়লোক ওরা, নিজেদের বাড়ি আছে। তখন ওর বাবা করে কি আমার আব্বাকে 50 লাখ টাকা দেয়। তো 50 লাখ টাকা দিয়ে এই ব্যাপারটা আব্বা আমার কাছে বলে যে দেখ, তো শ্বশুর আমাকে 50 লাখ টাকা দিয়েছে এই করোনার সময়, আমি যাতে দোকান ভাড়া, স্টাফের বেতন টেতন দিয়ে সব কিছু ঠিক মতো চালাইতে পারি। আমি তখন মনে মনে চিন্তা করি আসলে উনি অনেক বেশি ভালো মানুষ। অ্যান্ড আমি তাকে ফোন দিয়ে বলি যে আব্বা, আপনি আমার আব্বার জন্য এটা করছেন, আমি আসলে আপনার কাছে অনেক বেশি ঋণী। তখন আমাকে বলতেছে যে না বাবা, তুমি তো আমার ছেলে, তাই না? তোমার আব্বা তোমার ভাইয়ের মতো, আমি তো তোমার সংসার আমার সংসার তো কোনো আলাদা নাই। একটা ব্যাপার আমি আসলে বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, মানুষ শ্বশুর বাড়িতে কী পরিমাণ সম্মান বা ভালোবাসা পায় এটা আমি বলে আপনাদেরকে শেষ করাতে পারবো না। যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কতটা ভালোবাসতো। ওদের বাসায় গেলে আমার শাশুড়ি পারতেছে না যে আমাকে কলিজাটা কেটে রান্না করে খাওয়াবে, অ্যান্ড আমার শ্বশুর পাগল হয়েছে যে উনি পারতেছে না যে এসিটা বন্ধ করে উনি আমাকে হাত পাকা দিয়ে বাতাস করবে। এত পরিমাণ যত্ন করে, এত পরিমাণ ভালোবাসা মানুষগুলো আমাকে। কারণ ভালোবাসার সবচেয়ে বড় কারণ হচ্ছে একটাই, তারা কিন্তু জানে যে আমার ওয়াইফ কিন্তু রিপা কিন্তু আমাকে আমার সংসারে গিয়ে বলেছিল যে ওর একটা রিলেশন আছে। এগুলো জানার পরও আমি তাদের সাথে কোনো রিয়েক্ট করি নাই, তাদের সাথে কোনো খারাপ আচরণ করি নাই। যেভাবে আমার ওয়াইফ যেভাবে আমাকে বলেছে আমি তাকে তার মতো করে হ্যান্ডেল করেছি, আমার পরিবারকে আমি আমার মতো করে হ্যান্ডেল করেছি, এবং আমি আমার শ্বশুর শাশুড়িকে ওভাবেই করেছি এভাবে। আর যার জন্য আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক বেশি, আমার প্রতি অনেক বেশি সদৈবান হয়ে যায়। এভাবে আল্লাহর রহমতে অনেক দিন কাটে। অনেক দিন কাটার পরে তখন মেবি 6 থেকে 7 মাস পরে আমরা কি করি, আমরা পরিবারের সবাই মিলে আমরা কক্সবাজার যাই। কক্সবাজার যাই, আমি, আমার আব্বা আম্মা সবাই মিলে কক্সবাজার যাই। অ্যান্ড কক্সবাজার যাওয়ার পরে হঠাৎ করে আমার ওয়াইফ রিপার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সাগর পাড়ে দৌড়ে করতে গিয়ে ওর অবস্থা খুব খারাপ হয়। অ্যান্ড তখন ওকে গিয়ে ওরা ওই কক্সবাজার হসপিটালে ভর্তি করে। তখন ডাক্তার বলে যে ও বাচ্চা কনসেপ্ট করছে, কিন্তু সমস্যা আছে, বাচ্চাটা প্রসব হয়ে যাবে খুব কম সময়ে। হয় না যে একটা বাচ্চা যেই সময়ের ভিতরে প্রসব হয়, বাচ্চা 10 মাস 10 দিন বা এরকম যে একটা সময় থাকে, ওরকম না, ও যে কোনো সময় হয়তো 7 মাস বা 8 মাস বা 1 মাস বা 15 দিন বা কালকেও হয়ে যেতে পারে। এভাবে ডাক্তার বলে যে বাচ্চার কন্ডিশন ভিতরে খুবই খারাপ। এরপরে আমার আব্বা করে কি যে আমরা একদম ট্যুর সব কিছু ক্যান্সেল করে, যদি আমাদের ইচ্ছা ছিল রাঙামাটি, তারপর হিমছড়ি, দেন সেন্ট মার্টিন যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট আমরা কোথাও না গিয়ে সরাসরি কক্সবাজার থেকে আমরা আবারও ঢাকাতে ফিরে আসি। ঢাকাতে ফিরে আসার পরে বাবা মা সহ সবাই অনেক বেশি টেনশনে পড়ে যাচ্ছে, আল্লাহ জানে। কারণ ওর আবার কী হয়, কারণ আমার আব্বা মা চিন্তা করতেছে যে কোনোভাবে বাচ্চা যদি এত সকালে হয়ে যায় তাহলে তো বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হবে না। এর জন্য ওকে আমরা কী করি, ঢাকায় একটা হসপিটালে, একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করাই রাখি। অনেক টাকা চায়, বাট ওই টাকা পয়সাগুলো কিন্তু আমাদের পরিবার থেকে একটা টাকা আমার আব্বাকে খরচ করতে ওর বাবা দেয় না। ওর বাবা সবসময় ওনার নিজের পকেট থেকে টাকা দেয়। ওই অ্যাডভোকেট আমার শ্বশুর, উনি সবসময় নিজে থেকে টাকা দেয়। একটা টাকা ওর হসপিটালে অনেক টাকা খরচ হয়, অনেকটা, কিন্তু এই একটা টাকা আমার আব্বাকে উনি দিতে দেয় না, উনি সম্পূর্ণ টাকা দিয়ে ওকে হসপিটালে রাখে। অ্যান্ড এইভাবে হসপিটালে প্রায় 1 মাস 12 দিন থাকার পরে 8 মাস 12 দিনের মাথায় ও বাচ্চা হয়। অ্যান্ড বাচ্চাটা যখন হয়েছিল আমি আসলে কি বলবো, পৃথিবীতে আমার কাছে মনে হয় না যে এরকম কোনো ঘটনা আছে। একেবারে হয় না যে একেবারে ছোট ইঁদুরের বাচ্চা যেরকম হয় না, একদম ইঁদুরের বাচ্চার মতো, ইঁদুরের বাচ্চার মতো হয়। দেখলে না ভয় লেগে যায় যে এত ছোট। তখন ডাক্তার কী করে, একটানা 2 মাসের মতো ওকে ফ্রিজের ভিতরে রাখে, হসপিটালে ফ্রিজের ভিতরে রাখে। আমাদের প্রায় 70 থেকে 80 লাখ টাকার মতো বাবুটির পিছনে খরচ হয়। অ্যান্ড এই সম্পূর্ণ টাকাটাই আমার শ্বশুর আমার আব্বাকে দেয়, আমার শ্বশুর খরচ করে। একটা টাকাও কিন্তু আমাদের পরিবার থেকে আমরা খরচ করতে পারি না। একেবারে বিড়ালের বাচ্চা যেমন না, বিড়ালের বাচ্চার মতো ও হয়। এমন অবস্থা যে ওর দিকে তাকালে কোনো মানুষ কান্না করে দিবে। কিন্তু এটা একটা মেয়ে সন্তান হয়, মেয়ে বাবু হয়, এবং অনেক সুন্দর ছিল। কিন্তু আমার ওয়াইফ যেরকম সুন্দর, ওরকম মেয়েটা কিন্তু অনেক সুন্দর ছিল। হওয়ার পরে 2 মাস 2.5 মাসের মতো ওকে আমরা হসপিটালে রাখি, ওইখানে রাখার পরে ওরা আমাদেরকে বলতেছে যে ওকে ম্যাক্সিমাম 6 মাস এভাবে রাখতে হবে। তো এখন 6 মাসে আমরা কীভাবে রাখবো? তখন ডাক্তার আমাদেরকে বলতেছে যে ঠিক আছে, আমাদের হসপিটালে নার্স আছে, আপনারা যদি চান যে হসপিটাল থেকে 2টা নার্স নিয়ে যেতে পারেন, তারা সকাল সন্ধ্যা বাবুটিকে কীভাবে টেক কেয়ার করতে হবে এটা তো ওরা জানবে, যেহেতু ওরা ফ্রিজের ভিতরে থাকবে, ওরকম বক্সের ভিতরে থাকবে, ওভাবে ওরা টেক কেয়ার করবে, আপনারা না। তো যথারীতি ডাক্তার বলে যে আপনি যদি চান, আপনি যদি খরচ দিতে পারেন তাহলে আমরা 2টা নার্স আপনাদেরকে দিয়ে দিতে পারি, আপনি 2টা নার্স নিয়ে বাসায় যেন 2টা নার্স সব কিছু দেখাশোনা করবে। তো নার্স আসে, নার্স আসার পরে নার্স সব কিছু মোটামুটি দেখার পরে প্রায় 1 বছর, আর তখন কিন্তু করোনা, 1 বছর কিন্তু পুরো করোনার ভিতরে যাচ্ছে। আমি কিন্তু সবসময় বাসায় থাকতেছি, আমার ওয়াইফকে অনেক বেশি সময় দিতেছি, সব কিছুই চলতেছে।
এরপরে 1 বছর পরে মোটামুটি যখন করোনা একটু ছেড়ে দেয়, মানে মোটামুটি একটু লাইক বাংলাদেশে সহ সারা পৃথিবী থেকে একটু করোনা মধ্যে দিয়ে একবার চলে গেছিলো। যখন চলে গেছিলো তখন মানে আমার বাচ্চাটা কিন্তু তখন আর মানে ওই নার্সটা কিন্তু চলে গেছে, ওই কিন্তু মোটামুটি একটু বড় হয়, মানে একটু বড় হয় তখন আমার ওয়াইফই টেক কেয়ার করতে পারতেছে। এভাবে যেতে যেতে মানে খুবই অসুস্থ থাকে, তারপরও বাচ্চাটা অনেক বেশি অসুস্থ থাকে। আমার আব্বা বলতেছে যে মানে মালের জন্য চায়না যেতে হবে, তখন আমাকে এটা বলতেছে যে চায়না যেতে হবে মানে আমাদের হচ্ছে পার্টসের জন্য। তখন আমার ওয়াইফ এবং হচ্ছে আমার মা বলতেছে যে না, এটা কোনোদিনও হতে পারে না, ও চায়নাতে যাবে, এটা চায়নাতে করোনা ভাইরাস চলতেছে। তখন আব্বা বলতেছে যে সারা বাংলাদেশে করোনা, কিন্তু চায়নাতে করোনা নাই, ফ্লাইট খুলে দিচ্ছে, সব কিছু ঠিক আছে। আব্বা একরকম প্রেশার করার পরে আমি রাজি হওয়ার পরে আমার ওয়াইফ রাজি হচ্ছে না, মানে ও আমাকে এত বেশি ভালোবাসে যে ও বলে যে না তুমি যাইতে পারবা না। এটা নিয়ে মানে সংসার একটু রকম মানে দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায়। দ্বিধাদ্বন্দ্ব হওয়ার পরে আব্বা বলতেছে যে ঠিক আছে তাহলে আমি অর্ডার করি, মালগুলো শিপে করে চিটংয়ে আসবে, অ্যান্ড তুই চিটং থেকে মালগুলোকে রিসিভ করে তুই নিয়ে আসবি। এটা আমার বাবা হচ্ছে মানে আমাকে বলে। তো যথারীতি বাবার কথা মতো আমি কি করি, মানে 15 দিনের মধ্যে চিটংয়ে চলে যাই, মানে 15 দিন ওখানে থাকবো, 15 দিন ওখানে থেকে মাল আসবে, দেন মালকে রিসিভ করে আমি খুব টেকনিক্যালি মাল যখন সব কিছু আমি ঢাকে আনতে পারবো এরপরে আমি আসবো। মানে 15 দিনের একটা লাইক হচ্ছে নিয়ে আমি চাই যে হয়তো আমার 15 দিন লাগতে পারে, আমার বউকে বলি যে হয়তো 15 দিন লাগতে পারে। এটা বলার পরে 15 দিনের কথা বলে আমি হচ্ছে যাই, চিটংয়ে যাই। চিটংয়ে যাওয়ার পরে আমি শিপের ওইখানেই থাকি যে মাল আসবে, মাল রিসিভ করব। আর মালগুলো সব এক স্টিমারে করে আসবে না, এক লঞ্চে করে আসবে না। দেখা গেলো কি যে এখন আজকে একটা লঞ্চ আসছে, আরেকটা লঞ্চ হয়তো 2 দিন বা 1 দিন পরে আসবে, ওরকমভাবে মালগুলো ভেঙে আসতেছিল। এভাবে যেতে যেতে মানে প্রায় 5-6 দিন পরে একদিন আমার আব্বা আমাকে ফোন করে মানে খুবই অকথ্য ভাষায় কথা বলতেছে বলতে তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, এটা মানে বিভিন্ন রকমের কথা বলতেছে। আমি তখন বাবাকে জিজ্ঞেস করি যে কী হয়েছে, বাবা কোনো কথা বলতেছে না, শুধু বলে যে তাড়াতাড়ি বাড়িতে আয়, তুই এখন বাড়িতে আয়। আমি তখন বললাম যে আব্বা এখনও তো শিপের মাল কমপ্লিট আসে না, আমি এখন কীভাবে চলে আসবো। বাবা আমাকে তখন বলতেছে শিপের মালের আমি গুল্লি মারি, তুই বাড়িতে আয়, বাসায় আয় ইমিডিয়েটলি। তো তখন আমি কী করি, এর পরের দিন আমি বাসায় আসার পরে আমি দেখতেছি যে বাসার ভিতরে প্রচুর পরিমাণ হরদম, মানে আমার ওয়াইফ, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাদের বাসায়, সবাই প্রচুর পরিমাণ চিল্লা, মানে আমার ওয়াইফের অবস্থা খুবই খারাপ, আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন আমার মা আমাকে টান দিয়ে ভিতরে নিয়ে আমার বলতেছে যে মিলন একটা কথা বলি বাবা, তুই রাগ করিস না, আমার কথাটাকে খুবই মনোযোগ দিয়ে শোন, এরপরে তোর যেটা সিদ্ধান্ত তুই সেটাই করিস। আমি বললাম যে মা তোমরা আমাকে টেনশন দিও না, টেনশন না দিয়ে আমাকে খুলে বলে যে কী হয়েছে। তখন আমার মা আমাকে বলতেছিল যে আমি আর তোর আব্বা তো হচ্ছে একটা বিয়েতে গেছিলাম, মানে আমাদের আব্বার কোনো একটা মানে বিয়ে, মানে ঘরোয়া, ওই সময় তো করোনা মোটামুটি চলতেছিল, তো পারিবারিকভাবে হয় না যে মানে কোনো ক্লাবে না, ঘরে পারিবারিকভাবে মানে ঘনিষ্ঠ লোকদেরকে ডেকে কোনো একটা বিয়েতে আমার আব্বা আম্মা গেছিলো রাতের বেলায়। তো রাতের বেলায় যাওয়ার পরে ওরা আর আসতে পারে নাই, মানে কি একটা ব্লকিংয়ের কারণে নাকি রাস্তায় কি একটা প্রবলেম হয়েছিল, ওরা আর আসে নাই। না এসে আমার আব্বা আম্মা ওইখানে রাতে থাকার পরে আমার আব্বা কী করছে, খুব ভোরে, মানে খুবই ভোরে আমার আব্বা কী করছে, গাড়ি নিয়ে বাসা আসছে। লাইক ভোরে বলতে ফজরের একটু আগে আসছে, কারণ আব্বার চিন্তা ভাবনা হচ্ছে আব্বা এসে আব্বার দোকানে যাবে, আমাদের হচ্ছে অনেক বড় একটা মানে কাস্টমার আছে, উনি আসবে সকালবেলা লাইক 7টার দিকে। তো আব্বার চিন্তা ভাবনা হচ্ছে আব্বা বাসায় গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে দেন আব্বা আবার দোকান খুলবে। এটা চিন্তা করে বাবা যখন ঘরের মানে ঢুকবে, এই সময় বাবা দেখতেছে যে আমাদের মানে মেইন গেটটা খোলা। আমাদের বাড়িতে কিন্তু সিকিউরিটি ছিল না, মানে দারোয়ান ছিল না, আমরা দারোয়ান ইচ্ছে করে রাখি নাই, কারণ দারোয়ান আসলে প্রয়োজন হচ্ছিল না। এরপরে যখন ভিতরে যাওয়ার পরে আমার আব্বা দেখতে পায় যে আমাদের মেইন গেটটা খোলা, আবার ভিতরে যায়, অ্যান্ড ভিতরে গিয়ে আব্বা দেখতে পায় যে আমার ওয়াইফের ঘরের দরজাটা লাগানো। তখন আব্বা আমার কাজের ছেলে ছিল, ওদেরকে জিজ্ঞেস করে যে ওরা কিন্তু মানে তখন ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে ওদেরকে জিজ্ঞেস করে যে দরজা কেন খোলা, ওরা বলে যে আমরা তো জানি না, কে দরজা খুলছে আমরা কিছুই জানি না। এটা নিয়ে মানে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পর আব্বা কী করে আমার ওয়াইফের দরজা নক করে। যখন আমার ওয়াইফের দরজা নক করে, আমার ওয়াইফ দরজা খুলতেছে না। আব্বা অনেকবার নক করার পর ও দরজা খোলার পর আব্বা ওকে জিজ্ঞেস করতেছিল যে আমাদের বাড়িতে কি কেউ আসছিল, এরভাবে হচ্ছে মানে গেট যে খোলা ছিল। তখন এভাবে কথা কাটাকাটির মধ্যে বলতেছে যে না আব্বা কেউ তো আসে নাই। এটা বলার পর আব্বা কী করলো, আব্বার রুমে গিয়ে বসে আছে। আব্বা কিন্তু আব্বার রুম থেকে দরজাটা মানে আব্বার দরজাটা খুললে আমাদের মেন গেট, আমাদের ড্রয়িং রুমটা কিন্তু স্পষ্ট দেখা যায়। আমার ওয়াইফের রুম থেকে বের হলে এক পাশে হচ্ছে আমার আব্বার রুম, আরেক পাশে হচ্ছে মানে এক পাশে আমার আব্বার রুম, আরেক পাশে হচ্ছে যে মানে লাইক হচ্ছে ড্রয়িং রুম আর কি, মানে ড্রয়িং রুম এরকম মধ্যে একটা গলি আছে, গলি দিয়ে যেতে হয়। অ্যান্ড আব্বা যখন আব্বার রুমে বসে আছে, আব্বা দেখতেছে দরজা দিয়ে যে একটা ছেলে বের হয়ে যাচ্ছে। তখন আব্বা ডাক দিয়ে এই কে তুমি, এটা বলার পরে ছেলেটা আমার আব্বাকে দিকে দৌড় দেওয়ার পর আব্বা জোরে যখন ডাকাডাকি করে, তখন আমাদের এখানে মানে কাজের ছেলে ছিল
ফারুক। ফারুক তখন দৌড় দিয়ে গিয়ে ছেলেটাকে ধরে আমার আব্বা ডাকলো, আব্বা আসছে। আইসা তো আব্বা ছেলেটা ধরে, আব্বা কী করছে, আমাদের ওখানে রশি ছিল, রশি দিয়ে ওর হাত বেঁধে ফেলে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথায় আসছো। তখন ছেলেটা বলতেছে সে নাকি আমার ওয়াইফের কাছে আসছে। তখন আমি বাবার বললাম, আমি মাকে বলতেছি যে মা ছেলেটা কোথায়। তো বলতেছে যে ছেলেটাকে আমরা মানে থানায় দিয়ে দিছে, তোর আব্বা পুলিশের কাছে দিছে। আমি বলি ছেলেটার নাম জিজ্ঞেস করছিলাম, বলে হ্যাঁ। আমি বললাম নাম কি বলছে, তখন আমার মা বলে ছেলেটার নাম নাকি মিঠুন। তার মানে সেই হিন্দু ছেলেটা, যে মিঠুন, ওই হিন্দু ছেলেটা। এরপরে আমি আর কী করবো আমি বুঝতে পারতেছিলাম না, মানে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমিও প্রচুর কান্না করি। তখন সবাই ওরে মারার জন্য যায়, আমার আব্বা মারার জন্য যায়, এটা নিয়ে ওর সাথে প্রচুর পরিমাণ ঝগড়াঝাটি হয়। তখন আমার বাবা আমাকে বোঝাচ্ছিল, যে আমার মা আমাকে বোঝাচ্ছিল যা হবার তা হয়ে গেছে, এটা নিয়ে মানে ঝামেলা না করে এটা হচ্ছে তোরা হচ্ছে এটা একটা পারিবারিকভাবে এটা একটা সমাধানের মধ্যে যা, মানে সমাধানের মধ্যে যা, এটা কোনো রকম হচ্ছে কিছু করিস না। আমার আব্বা বুঝায়, আম্মা বুঝায়। তা আমি তো ভাবি যে আমার একটা মেয়ে সন্তান আছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে। আমি আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি বলি যে যা হবার তো হয়ে গেছে, এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না। আমি ওর সাথে সংসার করতেছি, বাট ওর মাঝে আমি একটা পরিবর্তন দেখতে পাই। মানে পরিবর্তন বলতে বিশাল একটা পরিবর্তন। ও আর আগের মতো নাই, মানে কথায় কথায় আমার সাথে ঝগড়া করে। এরপর আমার এই অসুস্থ মেয়ে, মানে একটা এতই অসুস্থ, ওই মেয়েটাকে ও গিয়া হচ্ছে মানে আমার সাথে কিছু হলে মেয়েটাকে গিয়া থাপ্পড় দেয়, মেয়েটাকে মারে। এগুলো আমার কাছে খুব খারাপ লাগে। পারিবারিক জীবনে অনেক কলহর সৃষ্টি হয়ে যায়, মানে অনেক রকম ঝগড়া হয় ওর সাথে আমার কন্টিনিউ, মানে ঝগড়া হয় না যে মানে কন্টিনিউ ঝগড়া চলতেই থাকে। এভাবে ঝগড়া চলতে চলতে তখন হচ্ছে আবারও করোনা তখন কিন্তু একটু গ্যাপ হয়েছিল, আবারও করোনা আসবে। ওইভাবে হচ্ছে খবর, পেপার, পত্রিকা এরকম লেখালেখি হচ্ছিল। তখন আমাদের যে মালগুলো ছিল দোকানে, কিছু স্টকের মাল ছিল, আমার আব্বা বলতেছে যে মালগুলো রাখা কোনো লাভ নেই, টাকা আটকায় রাখা, এই মালগুলো বিভিন্ন মানে ছোটো ছোটো দোকানগুলোতে দিয়ে দে। তখন আমি মালগুলো ছোটো ছোটো দোকানে দিয়ে দিই, অ্যান্ড দিয়ে দিতে দিতে অনেক বেশি লেট হয়ে যায় আমার বাসায় আসতে আসতে, 12টা 1টার মতো বাজে প্রতিদিন। বাট একদিন রাতের বেলা আমি যখন বাসায় আসি, তখন হচ্ছে প্রায় 1টার মতো বাজে, রাত 1টা বাজে। আমি এসে দেখতেছি যে ঘরের দরজা খোলা। আমি দরজা খুলে দেখতে পাই যে আমার মেয়েটা খাটের উপর শুয়ে আছে। মানে তো খুব ছোট, মানে ও ঠিকমতো চোখও মেলতে পারে না, ওর অবস্থা খুবই খারাপ। মানে বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু ও তো যেই সময় দুনিয়াতে আসছে, এই সময় তো আসলে দুনিয়াতে আসার কথা না। ওই সময় আসলে মায়ের পেটে বাচ্চা কনসেপ্টে করে না, এমন অবস্থা। ইঁদুরের বাচ্চার মতো দুনিয়াতে আসছে। তখন আমি বাথরুমে গিয়ে খুঁজি, আমার ওয়াইফকে পাই না, ড্রয়িং রুমে খুঁজি, কাউরেই পাই না। তখন আমি আমার আব্বা আম্মাকে না ডেকে কাজের লোকগুলোকে ডাকি। একটা কাজের ছেলে ছিল ফারুক, ওরা ডাকি, যে বললাম যে তোর ভাবিরই দেখছিস? ফারুক বলে যে ভাইয়া ভাবি তো দেখলাম হচ্ছে ড্রয়িং রুমে বসে বসে কার সাথে জানি ফোনে কথা বলতেছে অনেকক্ষণ। যথারীতি আমি আব্বাকে ডাকি, আব্বা আম্মা খাট থেকে উঠে মানে ঘর থেকে বেরিয়ে আসার পর পুরো বাড়ি তন্ন করে খুঁজি, আমি আর ওকে পাই না। আমি তখন আমার আব্বার বলতেছি যে আব্বা একটা কাজ করো, আমার শ্বশুরকে ফোন করো। তো আমার আব্বা বলতেছে যে রাতের বেলা ওদেরকে ফোন করে বিরক্ত না করি, আমরা রাতটা কাটাই, সকালে দেখে কী হয়। তখন আমার মা বলতেছে যে না, এটা কেমন কথা বলতেছে, ওদের মেয়ে চলে গেছে, এখন ওদেরকে জানাইতে হবে না, এটা না জানাইলে মানে কেমন হয়ে যাবে, তুমি এটা ব্যাপারটা জানাও। এরপর আমি কী করি, আমার আব্বা কী করে আমার শ্বশুরকে ফোন করে। শ্বশুরকে ফোন করার পর আমার শ্বশুর বলতেছে যে ঠিক আছে, আপনারা টেনশন করবেন না, আমি আসবো। তখন আমার শ্বশুর শাশুড়ি ওই রাতের বেলায়, রাত প্রায় 2টার দিকে আমাদের বাসায় আসার পর আমরা পারিবারিকভাবে চিন্তা ভাবনা করতেছি ও কোথায় গেল, ওর মোবাইলটাও বন্ধ, নাম্বারে কল দিয়ে নাম্বারটাও বন্ধ, এবং কোনো কিছুই ঘরের ভিতরে, এবং ওর যে কাপড় চোপড় ছিল এই কাপড় চোপড়ও ঘরে নাই। ও মোটামুটি কাপড় থেকে ওর আসবাবপত্রের জিনিসপত্র মোটামুটি ওর যা দরকারি সব জিনিসপত্র নিয়ে গেছে। মানে এটা বুঝেই যায় যে ও বাসা থেকে পালায় গেছে, এরকম কিছু একটা। এরপরে আমি আমার আব্বা আম্মার সাথে সকাল পর্যন্ত ওয়েট করার পর ওকে খোঁজার জন্য বের হই। বাট ওকে খুঁজি প্রায় 2 মাসের মতো, আমরা তন্ন করে অত্র এলাকায় খুঁজি, বাট কোথাও ওকে পাই না। তখন কিন্তু করোনার সময় ছিল, মানে করোনার সময়ের ভিতর আমার খুব মনে আছে, আমি ওকে খোঁজার জন্য আমি চিটংয়ে পর্যন্ত যাই। আমি একটা হুজুরের কাছে গিয়েছিলাম, একটা হুজুর আর কি, উনি বলে যে ওনাকে চিটংয়ে আছে, মানে হুজুরে বলতেছে যে চিটংয়ে আছে, চিটংয়ে গেলে হয়তো পাবেন। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না যে আমি ট্যাক্সি করে, রিক্সা করে, তারপরে সিএনজি করে ভাইঙ্গা আমি কত কষ্ট করে চিটংয়ে গেছি। তখন করোনার সময় কেউ হোটেলে দেয় না, আমি রেল স্টেশনে পর্যন্ত ঘুমাইছি। এত কষ্টে আমার দিনগুলো কাটছে, আমি পৃথিবীর কাউকে বিশ্বাস করতে পারবো না। এদিক দিয়ে আমার মা আমার মেয়েটারে রাইখা, মানে কী করবে, আমার মেয়েটার অবস্থা এতটাই খারাপ যে আমার মেয়েটাকে না রাখতে পারতেছে, মানে এতটা কন্ডিশন খারাপ হয়ে গেছে, পরিবারের অবস্থা এতটাই খারাপ, মানে আব্বারও ব্যবসা বাণিজ্য প্রায় লাটে ওঠার মতো অবস্থা। কিন্তু সে সময় আমার শ্বশুর শাশুড়ি স্ট্রংলি আমাদের সাথে মিশে আছে, আমাদের সাথে স্ট্রংলি মিশে আছে, আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, তারাও খুঁজতেছে। অ্যান্ড
3 মাস পরে আমরা যেটা খবর পাই সেটা হচ্ছে ও ঢাকাতেই আছে এবং ওই মিঠুন ছেলেটাকে বিয়ে করছে। ছেলেটা মুসলিম হয় নাই। আমি জানি না যে আমার ওয়াইফ হিন্দু হয়েছে কিনা, কিন্তু এটা আমি জানি যে ছেলেটা মুসলিম হয় নাই এবং ওই ছেলের সাথে ঢাকাতে আছে। আমরা যখন এটা নিয়ে ঝামেলা করতে যাই আমার ওয়াইফ তখন আমাকে ডিভোর্স করে। আমাকে ডিভোর্স করার পরে ও হচ্ছে ওর বাবা মায়ের নামে, তখনও প্রাপ্তবয়স্ক, ওর বাবা মায়ের নামেও থানাতে মামলা করার পরে যে মিঠুন ছেলেটা ছিল ওর এলাকাতে মোটামুটি অনেক রকম খারাপ ছেলেদের সাথে লিঙ্ক ছিল, বড় বড় নেতাকেতাদের সাথে। আমি আসলে চেষ্টা করেও এখানে আর কিছু করতে পারি নাই। আর সবচেয়ে বড় কথা, আমাকে যেহেতু ডিভোর্সে দিয়ে দিছে, সেখানে আমার আর কিছু করার থাকে না। ওর বাবা মার প্রতি ও নিজে গিয়েও থানায় ওর বাবা মায়ের নামে মামলা করছে এবং সবশেষ আপন ভাই ও ওই ছেলের সাথে আছে। বাট আমি এটা আজও জানি না কি ও মুসলমান হয়েছে কিনা, আরে ও হিন্দু হয়েছে কিনা। কিন্তু ছেলেটা যে মুসলমান হয়ে গেছে, আর সরি, ছেলেটা যে হিন্দু আছে ওই যে মুসলমান হয় নাই, এটা আমি জানি। কারণ ছেলেটা তখনও বলেছিল সবার সামনে যে সে হিন্দুই আছে এবং সে সারা জীবন হিন্দুই থাকবে। আমার ওয়াইফকে জিজ্ঞেস করা হয়েছিল তুই কি মুসলমান হয়েছিস, মানে হিন্দু হয়েছিস কিনা, তখন আমার ওয়াইফ কোনো অ্যান্সার করে নাই। আসলে কি আমার ওয়াইফ হিন্দু হয়ে গেছে কিনা এটা আমি আজও জানি না। আপন ভাই, আমি সবসময় দেখি যে আপনি অনেক মানুষের জীবনের গল্প প্রচার করেন। আমার গল্পটি একটু মর্মান্তিক এবং খুবই কষ্টকর। আমি আমার জীবনের গল্পটা আপনাকে বললাম। আপনি যদি, আমার মেয়েটা এখন আছে, আমি ওর মেয়েটাকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার মা আমার মেয়েটাকে টেক কেয়ার করে এবং আমরা হচ্ছে কাজের মেয়ে আছে, তাছাড়া হসপিটাল থেকে একজন আয়া রেখেছি। সব কিছু মিলে আমার মেয়েটা অনেক ভালো আছে। আমার মেয়েটার জন্য আপনি অনেক দোয়া করবেন। আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটার নাম রেখেছি তাসলিমা হচ্ছে নাম রেখেছি। ভাই যদি পারেন ওর জন্য দোয়া করবেন। আর যদি সম্ভব হয় আমার জীবনের গল্পটা প্রচার করবেন, অন্তত কিছু মানুষ সচেতন হবে আমার এই বাস্তব জীবনের গল্পটা শুনে। আপন ভাই, আপনি অনেক ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতে সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে এত লম্বা একটা স্টোরি আপনারা আমার সাথে খুব মনোযোগ দিয়ে শুনেছেন। এটার জন্য ব্যক্তিগতভাবে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর প্রথম কথা হচ্ছে, গল্প সম্বন্ধে কোনো কিছু না বুঝে থাকলে কিন্তু আপনি লিখতে ভুলবেন না। আপনি গল্প শুনেছেন, এটা তো কিছু বুঝেন নাই তা কিন্তু হয় না। এত লম্বা সময় ধরে 1 আওয়ার মোর দেন আপনি গল্পটা শুনে আসছেন। সো আপনার কোনো কিছু প্রশ্ন থাকলে আপনি অবশ্যই ডিসক্রিপশনে কমেন্টস বক্সে আপনি আমাকে লিখে পাঠাবেন। আমি এটা যথারীতি রিপ্লাই করার জন্য চেষ্টা করবো। এটা হচ্ছে প্রথম কথা। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, আমি যখন এই মিলন ভাইয়ের জীবনে গল্পটা পাই, আমি তখন গল্পটা মানে খুবই মনোযোগ দিয়ে শুনি। মানে উনি আমাকে লিখে পাঠায়, প্রথমত লেখাগুলো আমি লিখি, পড়ি অ্যান্ড শেষ আমি ওনার সাথে কথা বলি। কারণ কিছু বিষয় আসলে লেখার মধ্যে হয় না যে মানে খুব ক্লিয়ার বোঝা যায় না, আমি নিজেও বুঝতে পারি না। মানে আরও একটু ভালো করে বোঝার জন্য ওনাকে আমি ফোন করে ওনার সাথে কথা বলি। তো মানুষটার সাথে কথা বলে আমি যেটা বুঝলাম যে আসলে ওই লোকটা অনেক সরল। মানে মিলন ভাই যথেষ্ট সরল মনের মানুষ। মানে একেবারে ওনার ওয়াইফের সাথে ব্যক্তিগতভাবে কী হয়েছে সব কথাগুলো আমাকে বলে যে আপন ভাই এই ঘটনা। এখন যেটা আসলে এটার মানে আমি কি বলবো, আমি সীমারের গল্প শুনেছিলাম যে সীমার হতে পারে মানুষ, কিন্তু এটাও কি হতে পারে যে নিজের বিড়ালের বাচ্চার মতো একটা বাচ্চা, এই বাচ্চাটাকে রেখে সে কেমন ভালোবাসা এটা। আই এম সরি টু সে, যে ভালোবাসাকে আমি ঘৃণা করি, যে ভালোবাসা রিপা দেখিয়েছে সেই ভালোবাসাটাকে আমি ঘৃণা করি। এটা কোনো ভালোবাসা না, এটা হচ্ছে আল্লাহর পবিত্র ভালোবাসাটাকে কলঙ্কিত করেছে। এটা সে ভালোবাসা নাই, আল্লাহর পবিত্র ভালোবাসাটাকে কলঙ্কিত করেছে। তুই যদি চলেই যাবি তাহলে বিয়ে কেন বসলি? আর বিয়ে যখন বসেই ফেলছিস, ছেলেটা যখন তোর সাথে ফল্টই করলো, এরপরে আবার হচ্ছে মিলন ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক কেন করলি? বাচ্চা কেন দুনিয়াতে আনলি? এরপর চলে কেন গেলি? আমি রিপার সাথে কথা বলতে পারি নাই। রিপার সাথে কথা বলতে পারলে হয়তো আমি আরও অনেক কিছু জানতে পারতাম। তো রিপার সাথে যেহেতু কথা হয় না, কথাগুলো আসলে এক পক্ষ থেকে শোনা, এজন্য আমি জানি না যে রিপার সাথে কোনো কিছু হয়েছে কিনা। বাট মিলন ভাইয়ের গল্প শোনার পর রিপার প্রতি আমার একটা ঘৃণা জন্মেছে। হয়তো রিপার মাঝে অনেক কিছু থাকতে পারে যেটা হয়তো আমরা জানি না। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, কে দোষী কে নির্দোষী সেটা প্রমাণ করার জন্য আমি আপনার এখানে বসে নাই। আমি বসেছি শুধুমাত্র গল্পটা বলবেন, এই গল্প থেকে আপনি কিছু শিখবেন, আপনার ভবিষ্যতে গল্পটা কাজে আসবে। মিলন ভাইয়ের মতো ভুল আপনি করবেন না, আপনি অনেক বেশি সচেতন থাকবেন। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ডিয়ার ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।